শুনছেন সবসময় রেডিও 48.0 FM। ঘড়িতে সময় রাত 11:59। আমি রাসেল আছি সাথে। এই মুহূর্তে মাসুম আছে বরিশালে, সো আজকে আমি একাই এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আশা করছি যে সবাই অনেক 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 বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন যেখানেই থাকেন না কেন। যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ঘটনা যাব, তার আগে একটু জানিয়ে দিই যে কিভাবে আমাদের এসএমএস করতে হবে। এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি আপনাদের ঘটনা কিন্তু আমাদের কাছে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন অডিও ক্লিপটা। আর আমাদের দুটো পেজ রয়েছে, সেই পেজে আপনারা চাইলে ভিজিট করতে পারেন। অবশ্যই ভিজিট করুন। আজকের যে যারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদের, আজকে যারা গেস্ট রয়েছেন তাদের ছবি দেওয়া আছে সেখানে এবং তাদের সম্পর্কে আপনারা যে কোনো কিছু আপনারা লিখতে পারেন, জানাতে পারেন আমাদেরকে। আর যেটা সেটা হচ্ছে লিঙ্ক দুটো আমি বলে দিচ্ছি, অ্যাড্রেস দুটো, সেটা হচ্ছে bhutfm@radiofurti.www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো জায়গাতে গিয়েই কিন্তু আপনি চাইলে আমাদেরকে জানাতে পারবেন যে কোনটা কিরকম লাগছে আপনাদের কাছে। তো সরাসরি কথা না বাড়িয়ে আজকে আপাতত আমরা চলে যাই আমাদের অতিথিদের কাছে। প্রথম অতিথি, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং কোথা থেকে এসেছেন, তারপর আমরা ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমার নাম সৌম্য, আমি এসেছি ধানমন্ডি থেকে। ওকে সৌম্য, আমি চলে যাই আপনার ঘটনায়। ঘটনার শুরুটা হচ্ছে 2012-এ। এটা হচ্ছে আমার লাইফে সবচেয়ে যে ঘটনাটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে, এটা হচ্ছে সেই ঘটনাটা। তো দেখা যায় অ্যাজ এ স্টুডেন্ট রাত্রের দিকে একটু লেখাপড়া করা হয়, সেজন্য একটু ঘুমোতে লেট হয়। ওই দিনও ঠিক এরকমই ছিল, ঘুমোতে ঘুমোতে প্রায় 2:20 মতো বাজে। তো সেদিন আবার সারাদিন হচ্ছে আমার কাজিনের বিয়ে ছিল, সেটা নিয়ে একটু জাস্ট টায়ার্ড ছিলাম। তো শুয়ে পড়ার সাথে সাথেই ঘুম চলে আসে। তো কিছুক্ষণ প্রায় ঘুম চলেই আসে, শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি। সাডেনলি ঘুমের মধ্যে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এই দিক থেকে ওদিকে ফেরার সময় হতে একটু আবছা কিছু দেখা। তো ওভাবেই করে আমি বাম কাত থেকে ডান কাত যখন হই, আমার চোখ যায় হচ্ছে আমার স্টাডি টেবিলটার দিকে। স্টাডি টেবিলটার দিকে যায়, ওখানে পাশেই আমার চেয়ার ছিল। আমার কেন জানি মনে হলো যে কেউ মনে হয় ওখানে বসে আছে। আমি ফিরে তাকাই, ওখানে ফিরে তাকানোর পরে যেটা দেখি সেটা হচ্ছে না, ওখানে কেউ নাই। আমি পুরোপুরি ডান কাত হয়ে যখন শুই, আমি দেখে আমি আর নাড়াচাড়া করতে পারি না। অবস্থাটা হচ্ছে এরকম যে আমি যেখানে শুয়ে আছি, আমি ফ্লোরে ম্যাট্রেস বিছানো, আমি শুয়ে আছি তার প্রায় আমার ম্যাট্রেস থেকে 1 হাত দূরে। এটা জিন বললে ঠিক হবে অথবা অন্য কিছু, আমি এক্স্যাক্টলি জানি না কি হবে। তো ওই জিনিসটা হচ্ছে আমরা নামাজ, মুসলিম যারা আছি, নামাজ পড়া থেকে আমরা সেজদা দিয়ে যখন উঠি, যখন বসি, যেটা ওভাবেই বসে আছে, পুরা কালো একটা শেড। চেহারাটা দেখতে পাচ্ছি। চেহারাটা যদি ইমাজিন করার থাকে তাহলে ইমাজিন করতে হবে এভাবে যে আমরা সাধারণ একটা মানুষ যদি চামড়া, মুখের চামড়াটা ছিঁড়ে নেওয়া হয়, সেই চামড়ার ভিতরের যে মাংসটা সেটা যদি পচন ধরে, সেরকম চেহারা সে বসে আছে। তো আমি ওনাকে দেখার পরে আমি আর নড়তে পারতেছি না, আমার পুরো শরীর আমার ভার হয়ে গেছে, আমি বুঝতেই পারতেছি। তো উনি আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উনি জিনিসটা হচ্ছে এমন একটা অবস্থা, উনি আমাকে কিছু ঘটনা বলতেছেন, আমি সেটা শুনতেছি। ফার্স্টে বললেন, জিনিসটা বলছে, আমি যেটা দেখা শুরু করতেছি, আমি আমাকেই দেখতেছি। আচ্ছা, আমি দেখি দ্যাট হচ্ছে আমি আমার বাসায় হচ্ছে ছোট একটা এটা আমার এক্স্যাক্টলি মনে নেই, অনেক আগের ঘটনা হচ্ছে, বিড়াল অথবা একটা খরগোশ বাচ্চা আমি নিয়ে আসি। তো উনি যেটা বলতেছে যে সেটা হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি কোনো বিড়াল বা খরগোশ ছিল না, ওটা ছিল হচ্ছে কোনো একটা খারাপ জিন অথবা পৈশাচিক টাইপের কিছু একটা। তো আমি কথাটা শুনে আমি ভয় পেয়ে যাই। উনি এটাও বলতেছে যে ওই জিনিসটার কারণে আমার অনেক ক্ষতি হচ্ছে। আমি এটা আমার মাকে জানাতে চাই, কারণ ওই সময় আমি ওই সিচুয়েশনটার মধ্যে আমি, আমার মা, ওই জিনিসটা যেটা জিন বা কিছু, আর হচ্ছে ওই বিড়ালটা, এই 4টা জিনিসই আমার সামনে, আমি আর অন্য কিছু দেখতে পাচ্ছি না। মাকে জানাতে চাই যে মা, এই জিনিসটা আমি যে আনছি এটা তো আমার অনেক সমস্যা করতেছে, তো এটা তো ভালো না, এটা খারাপ কিছু। এটা যখন হয় তখন
আমি রুম থেকে আমি দেখতেছি যে আমি ওই জিনিসটা নিয়ে মাকে বলার জন্য যাচ্ছি। মা হচ্ছে ডাইনিং টেবিলে বসা। আচ্ছা, আমি মার কাছে গেলাম, যে বললাম মা আমি যে এটা আনছি এটা তো অনেক ক্ষতি করবে আমার, এটা তো আসলে ভালো কিছু। সাডেনলি ওই জিনিসটা আমার মুখের দিকে তাকায় একটা স্মাইল দিয়ে বলতেছে যে তুই কি ভাবছিস আমি তোর মা? আমার এবং এটা আপনার চোখের সামনে ঘটলো, রাইট? চোখের সামনে। কিভাবে দেখছেন জিনিসটা একটু কমপ্লিকেটেড, তো জিনিসটা একটু যদি বুঝিয়ে বলতেন যে আপনার সামনেই দেখছেন আপনি আবার তার সাথে একটা কনভারসেশন, রাইট? হ্যাঁ, জিনিসটা কনভারসেশন। আমি আলটিমেটলি আমি শুয়ে আছি, মানে আমার পাশে যে জিনিসটা বসে আছে ওই যে সেজদার ওভাবে, সে যেটা বলতেছে আমি সেটা ভিজুয়ালাইজ করতেছি এমন ভাবে দ্যাট আমি আমার নিজের চোখের সামনেই দেখতেছি। একদম একদম সেটাই। তো তারপরে সাডেনলি আমার চোখ যায় হচ্ছে মানে আমার মানে বাসার ইয়েটা হচ্ছে যে ডাইনিং টেবিল থেকে তাকালে আমার হাতের বাম দিকে হচ্ছে আমার মা বাবার রুম। আমি দেখি যে সেখানে আমার মা বসে আছে। আমি যাওয়ার চেষ্টা করে আমি দেখি যে আমি মার কাছে কোনোভাবে পৌঁছাতে পারতেছি না। আচ্ছা, একটা মোমেন্টে আমি মানে খুব ইয়ে করে দেখি আমি উঠে গেছি, আমি যেই বিছানায় শোয়া ছিলাম সেখান থেকে উঠে গেছি। উঠে গিয়ে আমি জাস্ট রুমের দরজা খুললাম, খুলে মানে আমি একটু স্বস্তি পেয়ে আমি দেখি যে আমার মা আসছে। আমি সেই ভয়ের অবস্থায় মাকে বলে যে মানে আমি বলতে যাবো যে মা, তখনই আমি দেখি যে মানে সবকিছু আমার মার, বাট চেহারাটা হচ্ছে সেই বিড়ালটা বা সেই প্রাণীটার যেটা আমি বাসায় নিয়ে আসছিলাম। তো এটা যখন দেখি তখন অলমোস্ট আমি প্রচুর ঘামাচ্ছি, আমি ফিল করতেছি আমার ঘামগুলো যে আমার কপাল দিয়ে বেয়ে যে পড়তেছে। জিনিসটা হচ্ছে এমন যে হয়তো যদি আমি স্বপ্ন দেখতাম, আমাদের এমন হয় যে আমরা স্বপ্নের মধ্যে আমরা ফিল করতে পারি না যে আমাদের বডিতে কি হচ্ছে। আমি ফিল করতেছিলাম যে আমার ঘামগুলো বেয়ে পড়তেছে, আমি আর থাকতে না পেরে প্রায় ধস্তাধস্তির মতো একটা অবস্থা। তো ওই সময়টা আমার বাম পায়ে লাথি গিয়ে পড়ে হচ্ছে আমার বুক সেলফে, যেটা আমার বিছানার বাম দিকে ছিল। তো সেই অনেক জোরে লাথি লাগা গেল, সেটা এসে আমার গায়ের উপরে পড়ে। আমি লাফ দিয়ে উঠে গিয়ে আমি রুমের লাইট জ্বালাই, রুম থেকে বের হয়ে আমি আমার ভাইয়ের রুমে চলে যাই। ওকে, এইটা ঘটনাটা অ্যাকচুয়ালি শেষ না, এখান থেকে হচ্ছে ঘটনাটা শুরু অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এই ঘটনার প্রায় সপ্তাহখানেক পরে আমাদের ফ্যামিলির পরিচিত একজন হুজুর, মাকে বলি মানে 2-3 দিন কাউকে বলি না। ওই সময়গুলোতে এমন অবস্থা ছিল যে আমি চোখ বন্ধ করলে ওই চেহারাটা আমার সামনে দেখতে পাচ্ছিলাম। তো প্রায় 5-6 দিন পরে আমি মাকে বলি যে মা এরকম ঘটনা তো ছিল ওই দিন, সেই জন্য আমি তো শুচ্ছি না ওই রুমে। তো মা হচ্ছে আমাদের ফ্যামিলির পরিচিত একজন হুজুরের সাথে কথাবার্তা বলেন, উনি আমাদের বাসায় আসেন। উনি ওনাকে ঘটনাগুলো আগে বলার কারণে উনি আমার জন্য একটা তাবিজ নিয়ে আসেন, যেটা উনি মানে প্রথমে উনি বলে ফেলেন যে তুমি এটা ডান হাতে বাজুতে পড়বা। আচ্ছা, এই ঘটনার এই কথাটার পরে মা বলেন যে হুজুর আপনি একটু কষ্ট করে রুমটাতে একটু যদি দেখে আসতেন তাহলে ভালো হতো। হুজুর উঠে আমার রুমটার 4টা কোণায় 4বার উনি ঘুরে আসার পর উনি সাডেনলি আমাকে বলেন যে আচ্ছা বাবা, তোমার জন্য ওই যে তাবিজটা আনছিলাম ওটা তুমি হাতে না পরে গলায় পরবা। আচ্ছা, আমি হুজুরকে জিজ্ঞেস করেছি হুজুর কি কিছু, নর্মালি নিয়মটা হচ্ছে যে ওনারা এগুলো মানে ডিসক্লোজ করেন না। ওটা ওভাবেই চলতে থাকে, তারপর প্রায় 5-6 মাস চলে যায়। তো ওর মধ্যে আমি কিছু ফিল করি না, বাট তার মধ্যে কিছু ঘটনা হয়। সেটা হচ্ছে আমি আমার কিছু ফ্রেন্ডের সাথে মিশি, মানে এমন কিছু জিনিসে মানে জড়ায় যায় যেগুলো অ্যাকচুয়ালি ঠিক না। আমাদের জেনারেশন এই জিনিসগুলোকে কেউ হয়তো কুলনেস মনে করলে জিনিসটা কুল না অ্যাকচুয়ালি। ওইরকম কিছু জিনিসের সাথে আমি জড়ায় যাই, আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম হয়। সবচেয়ে বড় কথাটা হচ্ছে দ্যাট ওইসব সিচুয়েশন থেকে আমার মা মানে উনি মেইনলি আমাকে জিনিসগুলো রিয়েলাইজ করান দেন, মানে তখন আমি গিল্টটা আসে যে দ্যাটস আমি ওইসব জায়গা থেকে ফেরত আসি। এইটা হচ্ছে ঘটনাটা এমন দ্যাট এই সিচুয়েশনটা আমি আমার অন্য একজনকে যখন শেয়ার করতেছিলাম, মানে সাডেনলি কথার প্রেক্ষিতে আমি ঘটনাটা বলে যে ঘটনার সাথে ওদিন রাত্রেবেলা হয় ভূতের, তো আমি এই ঘটনাটা বলতে সাডেনলি আমার মাথায় জিনিসটা ক্লিক করে। আচ্ছা, তাহলে ওই যে যেই জিনিসটা আমার পাশে ছিল, যে বলতেছিল যে তুমি এরকম কিছু নিয়ে আসছো যেটা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না, খারাপ কিছু, তো তাহলে ওটা কি আমার জন্য মানে একটা সাবধান বাণী ছিল এরকম টাইপ কিছু? আর যদি মানে ভালো কিছুর জন্য নিষেধ করার কথা, তাহলে কেন আমি এরকম খারাপ চেহারা দেখলাম যেটা দেখে আমি এত বেশি ভয় পেয়ে যাই? এটাই। তারপর আর তেমন কোনো ঘটনা হয়নি আপাতত।
এই রাসেল ভাই, এটাই ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনার কাছে পরে আমরা আবারও ফিরে আসবো। এখন আপাতত চলে যায় একটা মেইলে, এবং মেইলের পরে আমাদের আরো, আচ্ছা মেইলের আগে একটু ফেসবুকের ইনবক্স পড়তে চাই, যেটা হচ্ছে আমি গত সপ্তাহে পড়তে চেয়েছিলাম কিন্তু পড়তে পারিনি, আজকে পড়তে চাচ্ছি। এবং আমাকে গত সপ্তাহে যেমন নুসরাত জাহান লিখেছিলেন যে আই এম লিসনিং ফ্রম ইউএসএ, নিউ ইয়র্ক, এবং 3:43 তখন বেড়েছিল যখন তিনি শুনছিলেন, এবং তিনি বলেছেন যে আই এম নট স্কেয়ার্ড বিকজ এটা হচ্ছে ডে টাইম, সো একটু মানে অন্যরকম একটা ব্যাপার আর কি, যে আমরা যখন রাতে করছি তখন ওখানে আবার বিকাল 3:43। সো হ্যাঁ, খুবই আমরা ভাবতেও পারি না হয়তো এখানে বসে। আমাদেরকে শাহির তানভীর হাবিব লিখেছেন আই এম ফ্রম বহরমপুর, ইটস আ গ্রেট শো, এবং তিনি লিখেছেন যে আই এম এনজয়িং অ্যান্ড অলসো তিনি হচ্ছেন অনেক বেশি ভয় পেয়েছেন, এবং তিনি লিখেছেন যে আই এম রেগুলার লিসনার, থ্যাংকস ফর বিং উইথ আস, এবং আশা করছি সবসময় অলওয়েজ আপনি আমাদের সঙ্গে থাকবেন। অ্যান্ড আমরা ভেরি হ্যাপি যে আপনি রেগুলার শোনেন আমাদেরকে ইন্ডিয়া থেকে, সো অ্যাপ দিয়ে শোনেন নিশ্চয়ই। সো এটা খুবই 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 মানে অনেক বেশি ভালো লাগার মতো একটা ব্যাপার আর কি। রাজীব হাসান আমাকে লিখেছেন রাসেল ভাই, আচ্ছা তিনি হচ্ছে অন্টারিও ক্যালিফোর্নিয়া থেকে তিনি লিখছেন, এবং তিনি লাইভ শোনেন আমাদেরকে। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সুলতান খান তিনি আছেন, তিনি লিখেছেন ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে তিনি শুনছেন, এবং 2012 থেকে তিনি ভূত এফএম লাইভ শোনেন, এবং তিনি বলছেন যে সবসময় তিনি শোনেন, এবং তিনি বলছেন আমি ভয় পেতে ভালোবাসি। থ্যাংক ইউ রাসেল ভাই আমাদেরকে ইনবক্স করার সুযোগ দেওয়ার জন্য। না, আমরা তো খুবই মানে আমরা আপনাদের এই ইমেইলের সারা পেয়ে আমরা এত বেশি খুশি, মানে আমার তো মনে হচ্ছে আরো আগে চালু করা উচিত ছিল, আরো আগে চালু করলাম না কেন। সো এখন থেকে রেগুলারই আপনারা ইনবক্স করতে পারবেন, এবং যারা রেগুলার শুনছেন দেশের বাইরে থেকে, ইন্ডিয়া থেকে এবং আমেরিকা থেকে দেখছি অনেকে শুনছেন, আমি দেখেছি কানাডা থেকে অনেকে শোনেন। সো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শোনেন, আসলে আমি এরকম ভাবে নাম বলে পোকামি করছি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শোনেন। সো যারাই শোনেন না কেন কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দিবেন, তাহলে আপনারা কানেক্টেড থাকবেন সবসময়, আপনাদের মতামতগুলো আমরা জানতে পারবো, জানবো। সিজাত বাপ্পি আমাদের লিখেছেন দুবাই থেকে, এই যে বললাম আর একটা জায়গা বেরিয়ে আসলো। আই এম লিসনিং ফ্রম সৌদি আরাবিয়া, ইটস আ রিয়েলি অ্যামেজিং শো, এবং তিনি লিখেছেন যে আই এম লাভিং ইট, লিখেছেন রনি ইসলাম। ওকে, আমাদেরকে নিপুণা আচ্ছা লিখেছেন নিপুণা নাম, কানাডা থেকে তিনি লিখেছেন, এবং তিনি বলছেন শুনছি অ্যান্ড অলওয়েজ উইথ ভূত এফএম। ওকে, মেহেদি হাসান তমাল আমাদেরকে লিখেছেন ভাই মালয়েশিয়া থেকে শুনছি, এবং তার কাছে গত সপ্তাহের আগের সপ্তাহে যে অডিও ক্লিপটা সেটা দিয়ে অনেক প্রশংসা করেছেন, সেটা ভালো লেগেছিল তার কাছে। সো আপনি যদি চান আপনিও আমাদের সাথে জয়েন করতে পারেন, এবং আপনি ইনবক্স করে আপনার মতামত জানাতে পারেন, কোন ঘটনা কেমন লাগছে না লাগছে ইত্যাদি। আমরা একটা মেইলে চলে যাই, এবং এখন একটা মেইল পড়বো। সেই মেইলটাও পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, এবং তিনি যেভাবে পাঠিয়েছেন আমরা ঠিক সেভাবে পড়ছি। তার আগে একটু বলি যে ঈদের ব্যস্ততা শুরু হয়ে গেছে অলরেডি, অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন, কেউ কেউ হয়তো আগামী সপ্তাহের মধ্যে মোটামুটি ঢাকা ফাঁকা হয়ে যাবে। সো যারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় গ্রামের বাড়িতে ঈদ করতে আপনজনের সাথে, আপনাদের জন্য অনেক 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 শুভকামনা। এবং সে সাথে বলবো যে যে সমস্ত জায়গাতে যাচ্ছেন সে সমস্ত জায়গা থেকে ঘটনা কালেক্ট করতে পারলে আমাদের জন্য অনেক হেল্প হবে সেটা, এবং আমি খুবই গ্রেটফুল থাকবো আপনার প্রতি যদি আপনি এই কাজটা করেন আমাদের হয়ে, যে আপনার যে গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন সেখানে মানুষজনের কাছ থেকে খোঁজ নিয়ে দরকার হলে আপনার মোবাইল দিয়ে রেকর্ড করে ফেলেন, কোনো সমস্যা নেই। আর প্রতি সপ্তাহেই আমাদের সাথে থাকছেন একজন পুরনো অতিথি, আজকেও আছেন, কিছুক্ষণের মধ্যে তিনি জয়েন করবেন, এবং পুরনো অতিথি থাকেন যাদের ঘটনা আপনারা পছন্দ করেন, সেরকম একজন পুরনো অতিথি আমরা রাখার চেষ্টা করি, অ্যান্ড আগামীতেও রাখতে চাই। সো যারা পুরনো অতিথি, যারা আগে ভূত এফএম এসেছিলেন, আবার আসতে চান বা আবার আসার সময় আছে আপনাদের কাছে, তারা কাইন্ডলি একটু জানাবেন আমাদেরকে ইমেইলের মাধ্যমে, এবং আমাদের ইমেইল অ্যাড্রেস তো জানাই আছে আপনার, তারপরেও আরেকবার মনে করে দিই সবার জন্য, bhutfm@radiofurti.fm। আগামী সপ্তাহে আমি চাই ঈদের আগের শো, তো ঈদের আগের শোটা ফাটাফাটি একটা শো করতে, আমাদের মানে একদম ফাটাফাটি একটা শো করতে। ঈদের তো স্পেশাল একটা এপিসোড থাকবেই, বাট ঈদের আগেরটা আমি আরো ফাটাফাটি করতে চাই। সুতরাং আপনারা অবশ্যই আমি আশা করছি যে ইমেইল করবেন আমাকে। যাই হোক, আমি চলে যাচ্ছি ঘটনায়, এবং এখন যে ঘটনাটি পড়ব সেটি আমাদের একজন লিসনারের লেখা, পড়ছি। রাসেল ভাই, আমি আমার প্রথম ঘটনায় চলে যাই। আমি বিখ্যাত ফকির বংশের,
আমাদের বংশ পরিক্রমায় কেউ না কেউ এই ফকির শিক্ষা লাভ করেন এবং আমার বাবা দাদা সহ অনেকে এই এমন শিক্ষার অধিকারী। আমার বাবা তেমন কিছু না করলেও আমার দাদা অনেক কিছুই পারেন এবং করেন। তো যাই হোক, ঘটনাটা দাদা যখন এই শিক্ষা গ্রহণ করেন তখনকার কথা। আমার দাদার বর্তমান বয়স প্রায় 95 বছর। দাদা যখন এই শিক্ষা গ্রহণ করেন তখন তার বয়স, এই শিক্ষা গ্রহণের সময় তিনি বগুড়াতেই ছিলেন। সঙ্গত কারণে আমার দাদার নাম গরুর কাছে যেতেন এবং আমাদের গ্রামের বাসা। প্রথমত তেমন কোনো সমস্যা তিনি ফেস করেননি এবং সমস্যা দেখা না দিলেও শিক্ষা গ্রহণের মাঝামাঝি সময়ে অনেক সমস্যা তিনি ফেস করেন। প্রতিদিন গভীর রাতে বাসায় ফেরার সময় অনেক কিছুই তার পথে বাধা হয়ে দাঁড়াতো। কোনো কোনো দিন তার সামনে কয়েকশো হাঁস থাকতো যা তাকে পথ আটকে দিত, এগুলো দিত না। কখনো বা শেয়াল, বিড়াল, আবার কখনো বা অনেক বড় সাইজের কুকুর। দাদা তার গুরুর থেকে আগেই শুনেছিলেন যে এরকম অনেক কিছুই পথে ঝামেলা করবে, তিনি যেন ভয় না করেন। তাই দাদা তেমন ভয় করতেন না। দেখা যেত তিনি হাঁসগুলোকে তার লাঠি দিয়ে সরিয়ে কিছু দূর এগোনোর পরে পিছনে তাকালে হাঁসের কোনো চিহ্ন দেখা যেত না। এরকম ঘটনা তার সাথে প্রতিনিয়তই ঘটত। তিনি তেমন আমলে নেননি, কিন্তু তার শিক্ষা শেষের দিকে তাকে আরো কিছু ঝামেলায় পড়তে হয়। যেমন মসজিদে নামাজ পড়ার শেষে বের হতে গিয়ে দাদা বেশ কয়েকবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কি হয়েছিল জিজ্ঞাসা করলে শুধু বলতেন তিনি অনেক বড় একটা দানবীয় শরীর দেখেছেন যা এত লম্বা যে চেহারা দেখা যায়নি। তা দেখেই তিনি অজ্ঞান। দাদা একদিন পুকুরে গোসল করতে গেছেন। গোসল শেষে তিনি কিছু একটা দেখে আবার পুকুরে পড়ে যান। লোকজন তাকে পুকুর থেকে তোলার পর জিজ্ঞাসা করলে তিনি বলেন পুকুরের পাশে তাল গাছের কাছে কেউ একজন হাঁটু গেড়ে বসেছিল, দেখতে অনেক লম্বা, যার দাঁড়ি মাটি পর্যন্ত পড়েছে, মাথা তাল গাছের মাথায় গিয়ে ঠেকেছে। দাদাকে দেখে সে হাসছিল, তাই দাদা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তার শিক্ষা গ্রহণ শেষে তিনি অনেক কিছু পান। তার কাছে বর্তমানে কিছু জিন আছে যাদের মাধ্যমে তিনি জটিল রোগের চিকিৎসা করেন। প্রতি রাতে জিনেরা তার সেবা করেন, তাই তিনি মসজিদেই থাকেন। একমাত্র অসুস্থতার কারণ ছাড়া রাতে বাসায় আসেন না। মসজিদেই একটা ঘটনা ঘটেছিল। একবার দাদা খুব অসুস্থ হয়ে পড়লেন, তাই বাসায় রাত্রি যাপনের জন্য আসবেন ভাবছেন, কিন্তু মসজিদে থাকার মতো কেউ ছিল না। 2-3 জন যারা ছিল সবাই বাসায়, আর খাদেম সাহেব ছুটিতে ছিলেন। দাদা মসজিদ ফাঁকা রেখে যাবেন না, এই জন্য তিনি তার ছোট ছেলে আমার চাচাকে মসজিদে ডেকে পাঠান ও বলেন রাতটা মসজিদে কাটানোর জন্য। বলে দাদা বাসায় চলে আসেন। চাচার মসজিদে থাকার কথাও হলেও ফজরের সময় বাড়ির গেটের সামনে তাকে পাওয়া যায়। কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন মসজিদে তিনি ঘুমাচ্ছিলেন। মাঝরাতে কারো ডাকাডাকি শুনে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর তিনি শুনতে পান কেউ তার বাবা আমার দাদার নাম ধরে ডাকছেন, কিন্তু মসজিদে কাউকে দেখা যাচ্ছিল না। মসজিদের গেট ও বন্ধ, কিভাবে মসজিদে ঢুকতে পারে? তিনি প্রথমে মসজিদের গেটে কেউ আছে কিনা দেখতে যান, কিন্তু কাউকে সেখানে দেখতে পান না। তিনি আবার ডাক শোনেন এবং তার কাছে মনে হয় যে নিচে আসতে মসজিদের 2য় তলা থেকে কেউ দাদাকে ডাকছেন। তিনি মসজিদের 2য় তলায় যান, কিন্তু সেখানেও কিছু দেখেন না। তিনি ফিরে নিচে আসতে যাবেন, তখন দাদার নাম ধরে ডাক শোনেন। তিনি পেছনে ফিরে তাকান, কেউ নেই। এবার তার ভয় হয়, মনে পড়ে যায় তার যে বাবার কাছে প্রতি রাতে জিন আসে। তিনি আর সহ্য করতে পারেন না, নিচে এসে মসজিদের গেট খুলে সোজা বাসার দিকে দৌড় দেন এবং বাসার সামনে এসে পড়ে যান। তারপর আর কিছু মনে নেই। সকালে নামাজ পড়তে যাওয়ার সময় বাসার পাশে একজন চাচাকে দেখে বাড়িতে নক করে। দাদা ব্যাপারটা বুঝতে পারেন। তারপর চাচার জ্বর আসে, যা প্রায় 10 দিন ছিল। এরপর থেকে চাচা আর কোনোদিন রাতে মসজিদ থাকেননি। এই পর্যন্তই থাক আজকে রাসেল ভাই। অন্য একদিন বাকি ঘটনা শেয়ার করব। আশা করব যে আপনার আমার ঘটনা পড়ে ভালো লাগছে, শোনাবেন এবং ঘটনা তেমন ভয়ের না, কিন্তু যাদের সাথে ঘটেছে তারাই বুঝতে পারে। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে ঘটনাটা শুনতে খুব স্বাভাবিক লাগে না যে এটা এমন কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যে বাসাটায় আছেন সেই বাসাটায় হঠাৎ করে যদি কেউ আপনার আপনজনের নাম ধরে ডাকে, যে আপনি বুঝতে পারছেন যে এই সময় তার এই বাসায় আসার কথাই না, তিনি বাসায় ঢুকে পড়েছেন এবং আপনার ফ্যামিলি মেম্বারের নাম ধরে ডাকছেন এবং তার
সাথে দেখা করতে চাইছেন বা এরকম কিছু একটা ব্যাপার, এবং আপনি কাউকে দেখতে পাচ্ছেন না, আপনার চারপাশে কারো অস্তিত্ব নেই, বাট ব্যাপারটা ঘটে যাচ্ছে, তখন বুঝবেন ব্যাপারটা ভয়ঙ্কর। আমরা ফেসবুকে আমাদের এই যে লাস্ট উইকেই আমরা একটা কথা লিখেছিলাম, আমি সেখানে সেই জিনিসটা একটু আরো একবার রিপিট করতে চাই। আপনি যে বাসাটায় আছেন, অনেক সময় খেয়াল করেছেন যে সেই বাসাটা আপনি নর্মালি বহুদিন ধরেই হয়তো আছেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, হয়তো এই বাসাটা অনেক পুরনো হয়ে গেছে, বা আপনি পুরো সেকেন্ড হ্যান্ড বাসা, এটা মানে কিভাবে বুঝাবো, মানে পুরনো বাসা আপনি কিনেছেন আবার, এরকম টাইপের কিছু একটা। এবার আপনি মনে করলেন যে অনেক পুরনো তো হয়ে গেছে, নানান ধরনের সমস্যা, একটু এই টয়লেটটাও এখন মানে ব্যবহার করতে কেমন অসুবিধা মনে হয়, এটা একটু অসুবিধা, ওইটা একটু অসুবিধা, একটু রিনোভেশনের কাজ করি, রিনোভেট করে ফেলি। এই যে শুরু করলেন, রঙের কাজে হাত দিলেন বা ভেঙে কোনো কিছু নতুন তৈরি করলেন, হঠাৎ করে ঝামেলা শুরু হয়ে গেল। এইটা অনেকেই বিশ্বাস করেন যে পুরনো বাসা, যে বাসাটা অনেকদিন ধরে একইভাবে চলছিল, সেই বাসাটা হঠাৎ করে পুনর্নির্মাণ বা রিনোভেশনের কাজে হাত দিলেই তখন দেখবেন এরকম ধরনের ঝামেলা শুরু হয়ে গেছে। কেন হয়? ব্যাখ্যাটা এরকম, যাদের সাথে হয়েছে তাদের এরকম যে এইটা হয়তো আপনি যে মালিকের কাছে কিনেছিলেন, সেই মালিকের কোনো কারণে সেই মালিকের আত্মা নাকি এই বাড়িতেই থেকে গেছে। বিশ্বাস করে না আমি বলছি না যে আমি বা আপনি বিশ্বাস করি, তারা বিশ্বাস করেন যে এর মালিকের আত্মা এই বাসায় থেকে গেছে এবং তিনি কোনোভাবে পরিবর্তন চান না, এবং তিনি বুঝতে পারেন যে বাড়িটা নিয়ে আপনার অতিরিক্ত আগ্রহ তৈরি হয়েছে এবং যে কারণে তার পছন্দ অপছন্দকে আর গুরুত্ব দেওয়া হবে না। সো ঝামেলা শুরু হয়ে যায় সেখান থেকেই। তো এটি একটা বিরাট কারণ। এটা আপনি জানতেন কিনা, বা এরকম ধরনের কোনো ঝামেলা আপনারও হয়েছে কিনা, ইমেল করতে পারেন আমাদেরকে SMS করে জানাতে পারেন। SMS একটু পরে পড়বো, আপাতত একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো, তারপরে যাব আমাদের সাথে আরো একজন অতিথি আছেন, তার ঘটনা শুনবো আমরা। ছোট্ট একটা বিরতির পরে এখনই ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তা আছি সাথে, এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম। যাই হোক, আমরা চলে যাব আমাদের ঘটনায়, এবং তার আগে একটু SMS পড়ে ফেলে। আকাশ আমাদের লিখেছেন যে আই লাভ ভূত এফএম। আমাদেরকে মঞ্জুরুল আলম ঢাকা থেকে লিখেছেন, তিনি শুনছেন আমাদেরকে। মন্টি আমাদেরকে লিখেছেন খুলনা থেকে, এবং স্টোরি খুব ভালো হয়েছে সেটা লিখেছেন। মন্টি, আপনি শাউট SMS পাঠিয়েছেন, ফুর্তি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আকাশ লিখেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও লিখেছেন রকি ফ্রম ইস্ট গোরান, এবং আমাদেরকে লিখেছে আচ্ছা মৈত্রী আমাদের এখানে SMS করেছেন। মৈত্রী কথা, আচ্ছা মৈত্রী SMS করেছেন, এবং তিনি বলছেন যে তিনি শুনছেন আমাদেরকে, শাউটে SMS পাঠিয়েছেন মৈত্রী, আমি মন্টি বলছিলাম। এছাড়াও আমি দেখতে পাচ্ছি অপি কুমিল্লা থেকে আমাদের বলছেন সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। মেহেদি ঢাকা থেকে লিখেছেন যে আজ প্রথম লাইভ শুনছেন তিনি, ভালোই লাগছে এবং অনেক ভালো লাগছে, ভয় লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদেরকে লিখেছেন ভূত এফএম, তিনি আচ্ছা ওয়েটিং ফর ভূত এফএম ফ্রম লাস্ট ফ্রাইডে। ওকে, আমাদেরকে শুভ মল্লিক লিখেছেন শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে, এবং তিনি বলছেন ভূত এফএম ছাড়া আর আমি পড়তে পারলাম না, SMS-টা চলে গেল। আপন শাহ ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ফরুক, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি ইফাত SMS করেছেন। ফার্স্ট স্টোরিটা অনেক তার কাছে হরিবল মনে হয়েছে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকে। শোভন আমাদেরকে SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন আচ্ছা অনেকেই SMS। অ্যাডভোকেট মামুন দিশা ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং দ্বিতীয় অতিথির কাছে আমি প্রথমেই একটা আপনার নামটা একটু প্লিজ সবাইকে বলুন। থ্যাংক ইউ রাসেল ভাই, অনারেবল RJ অফ রেডিও ফুর্তি and all the worldwide listener. আমার নাম এতেশাম, আমি অ্যাকচুয়ালি গুলশানে বাট অ্যাব্রডে থাকি। তো অলরাইট, তো এখন আমরা এতেশাম ভাই এর আগেও এসেছিলেন, আমরা আবার নিয়ে এসেছি। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমার কাছে খুবই মানে আমার একটা কিউরিওসিটি। আপনি মাঝে মাঝে এই মাঝখানে আপনার সাথে যোগাযোগ যখন হচ্ছিল, আপনি বলছিলেন যে ব্ল্যাক ম্যাজিক, এই যে ব্ল্যাক ম্যাজিক একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, এবং আপনি মোটামুটি বলছিলেন যে আপনি মোটামুটি এই ব্যাপারটা আরো অনেক বেশি ফিল করতে পারেন, কারণ আপনাকে অনেক
কিছুর মধ্যে দিয়ে মানে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। এক্স্যাক্টলি। একটু বলবেন যে কি ধরনের ঝামেলাগুলো আসলে হয় বা? হ্যাঁ, শিওর, ডেফিনেটলি, থ্যাংক ইউ লিসেনার। তো অ্যাকচুয়ালি যেই প্রবলেমগুলো আমি ফেস করি সেটা হচ্ছে গিয়ে যে ইটস লাইক আপনার একটা ডে ড্রিমের মতন। ফর এক্সাম্পল, বিশেষ করে কিছু আপনাদের যেমন কিছু এপিসোড ছিল যে স্বপ্ন এপিসোড, যেগুলো তো ভিজুয়াল ব্যাপারগুলা, যে কিছু ঘটনা এমন হচ্ছে যে ফর এক্সাম্পল যে আপনি একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর যদি বার্স্ট করে, ধরে নেন যে খুব বড় ধরনের একটা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হলো, সেটার কারণে ধরেন যে একটা ডমিনো এফেক্টে বা একটা আগুনের গোলা ছুটে যাচ্ছে, এন্ড এরকম কিছু ঘটনা যে লেটস সে আপনি প্লেনে কিছু যাত্রী আছে এন্ড আপনি একা অ্যালোন, একটা সিট, কিন্তু আপনার সাথে আপনার দেখা গেল যে কোনো একটা সোলমেট আমার সাথে আছে, এখন যেতে পারবে একজন। এরকম একটা সিচুয়েশনে আপনি কি ডিসাইড করবেন? কারণ আপনি দেখছেন যে হ্যাঁ, এখানে আপনার মৃত্যুটা খুব কাছে, একদম সন্নিকটে। এরকম কিছু কিছু সিচুয়েশন, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর সিনারিওস গুলা আসে, যেগুলো স্বপ্নের মধ্যে আসে। হ্যাঁ, স্বপ্নে, যেগুলো আপনি লিটারালি লিখে কখনো এক্সপ্লেইন করতে পারবেন না। তারপর ধরেন যে যারা চলে গেছে পূর্বপুরুষ, যেমন আমি একবার স্বপ্নে দেখলাম, যেমন আপনি হয়তো একবার আমার বড় ভাইয়ের একটা স্টোরি, আমার মনে আছে, ওই স্টোরির আগে যেটা হয়েছিল একবার, যে আমি খুব এই স্বপ্নটা আমি খুব ক্লিয়ারলি দেখেছি। তো সেটা একটু হি পাস্ট বাই, তো সে আমাকে দেখি যে হাত নট করে ফেয়ারওয়েল করছে, যে ওকে তোমার মারা যাবার আগে। হ্যাঁ, না, এটা এই স্বপ্নটা যখন ওই পার্টটা আমি একটু শেয়ার করি আপনার সাথে। সেটা হচ্ছে যে আমি যখন ডালাসে ছিলাম, এটা 2007-এ, সে যখন তার এটা তার ওই তার জীবিতকালীন থাকাকালীন যে স্টোরিটা আমি শেয়ার করেছিলাম, সেটা তো হচ্ছে যে ওই মানে একজন মারা গেছেন, মানে ভাইয়ের ফ্রেন্ডের বাবা। বাট যেটা আমার সাথে ব্যক্তিগতভাবে খুব স্ক্যারি মোমেন্ট, যেটা এখন আমি চিন্তা করলে আমার ভয় লাগে, সেটা হচ্ছে যে আমার ওয়াইফ যখন আমার সাথে ছিল, তো আমার তখন ওখানে আমি একটা ভৌতিক গাড়ি চালাতাম, মানে ডজ ক্যারাভান, একটা ভ্যান। ওই ভ্যানটা চালানোর পরে কিছু খারাপ কিছু আলামত আমি পাওয়া শুরু করেছিলাম। কারণ ভ্যান চালানোর পর থেকে, হ্যাঁ, ভ্যানটা অ্যাকচুয়ালি ওই ডজ ক্যারাভান, লম্বা ভ্যানটা আমার এক ফ্রেন্ডের ছিল, পাকিস্তানি বংশের। তো ও আমাকে ওটা লেন্ড করেছে যে ঠিক আছে চালক। সেটা নেওয়ার পর থেকে আমি বিভিন্ন রকম প্রবলেম, যেমন পুলিশ, এই প্রবলেম গুলা ফেস করার সময়, তো একদিন আমার যেটা মনে আছে, আমি যখন রিচার্ডসনে আমার অ্যাপার্টমেন্টে ছিলাম, তো আমি ওখানে একটা কেনাল মানে সেন্টার ছিল, কুকুর পেটস আপনার অ্যাডপ্ট করা যায়। তো আমি জাস্ট ভাবলাম যে আমি সবসময় বিজি থাকতাম, তো আমি গাড়ি পড়তে গিয়েছিল, তো আমি আমার একটা ওই আপনার বার্নার্ড রাসেল একটা, মানে সরি, ওই ব্রিডটার আমার নাম মনে আসছে না ঠিক, তবে পিটবুল টেরিয়ার, হ্যাঁ সরি, তো পিটবুল টেরিয়ার, আমি একটা কুকুর আর একটা বিড়াল ছিল তো ওয়াইফের সাথে। আমি ভাবতাম যে আমি বিজি থাকি, তো সবসময় বাসাকে টাইম দিতে পারবো না। এর মধ্যে যেটা হলো কি, সে বিকাল বেলায় সানডেতে দেখলাম যে কুকুরটা ওই প্লেগ্রাউন্ডে এরকম পা দিয়ে পো করে খেলছে। হঠাৎ তখন আমি বললাম, তো ও বলতেছে যে দেখো একজন কি জানি মারা যাবে। ও কোনো আর সেকেন্ড কোনো কিছু চিন্তা না করে ও ফাট করে বলে দিল। আচ্ছা, তো আমি তার সাথে তখন একটু আর কোনো আর্গুমেন্টে আর যাইনি, কারণ যেহেতু আমি জানি যে সে অনেক ব্যাপার, সাইকিক্যাল ব্যাপারগুলো আমার চেয়ে খুব ভালো বুঝে আগে থেকে। তো আমি বললাম, এটা কিরকম কথা বললা? বলে না, এখানে এটাকে খেলা বলে, বাট আমাদের দেশে, কারণ যেহেতু তার নানিও খুব একজন ওরকম কামেল একজন লোক ছিলেন, তো সেই হিসাবে আমাকে তখন বললো যে এটা কুকুরের, এটাকে দেখে মনে হচ্ছে খেলছে, বাট অ্যাকচুয়ালি এটা একটা সাইন অফ সাম ডেথ, যেটা আজকেও কিন্তু আমি আসার সময়, যেমন রাসেল ভাই আপনার এখানে আসার সময় একটা কুকুর কিন্তু কাঁদছিল, তো এটাও কিন্তু আমি একটা সিগন্যাল পেলাম। মানে কুকুরটা আমাকে দেখে খুব মানে আই ডোন্ট নো, কিছু কারণে প্রাণীরা আবার আমার কাছে খুব অ্যাটাচ থাকে, এটা আমি বুঝি না কি কারণে, অনেক উইয়ার্ড কিছু প্রাণী মানে আসে অনেক সময়। তো এটাও যখন কান্নার আওয়াজটা শোনার পর আমার ওই ব্যাপারটা খুব মনে পড়লো, ওয়্যারবুলফের চেয়ে। তো তখন আমি ভাবলাম যে আমি মানে ভাবছিলাম যে অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কিভাবে ঘটবে। হঠাৎ দেন ওই আমার বড় ভাইয়ের বার্থডে সেপ্টেম্বর 1 ছিল, তো অক্টোবর 3 দিকে তখন দেখলাম যে 4 তারিখে আমি যে হলিডে ম্যানেজার ছিলাম, ওখানে আমার মার সাথে কথা বলার সময় হঠাৎ সে আমাকে কানতে কানতে এসে জড়িয়ে ধরে বললো যে তোমার ভাইয়ের এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে।
এন্ড তারপর থেকেই মানে অ্যাকচুয়ালি মানে বিভিন্ন রকম এই ঘটনাগুলো ঘটতো, প্লাস সেও অনেক ধরনের অ্যাকচুয়ালি তারও অনেক হিউজ স্টোরি আছে, যেমন বিভিন্ন রকম ভূত বা জিন বা এই ধরনের প্যারানর্মাল কিছু এক্সপেরিয়েন্সেস তার আছে। তো সেটাই অনেক সময় হয়তো আমি একটু ওভার দ্য টাইম যে কোনো কারণে একটা প্রোফাউন্ড এফেক্টের ইয়েতে, তো যে জন্য আমি অনেক সময় চেষ্টা করি যে কোনো পেটস বা এই ধরনের কোনো ক্রিয়েশন কিছু থাকলে যতটুকু পারি ওর প্রতি একটু ইয়ে হওয়ার, কারণ কখন কোন সময় কি সিগন্যাল দেয় হয়তো বলা যায় না, কারণ ইভেন এই যে কান্নার ডাকও একটা খুব মানে খুব ভয়ঙ্কর একটা ইয়ে, তো যে কারণে আমি আপনাকে এটা যেহেতু অনেক জিনিস আছে যে খুব এত তাড়াতাড়ি ঘটে, এই মেটাফিজিক্স বা এই যে সিলভান্টার মানে এত ফাস্ট ঘটে যে আপনার ডকুমেন্ট করার আগেই দেখা যায় যে পুরান ঘটনাটা নতুন করে চলে আসে। তো এটাই ছিল আমার ঘটনা আজকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং আমি মনে করছি আমি 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 মানে এই জিনিসগুলো খুবই অদ্ভুত, এবং আপনাকে যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে যে জিনিসটা বলছিলাম, হ্যাঁ, তো এই ব্যাপারটা একটা মানুষের জীবন তো ধ্বংস করে দেয় এই জিনিসটা, এবং এটা এটা আপনার সাথে যে ব্ল্যাক ম্যাজিক হয় এই জিনিসগুলো আপনি টের পান কিভাবে? এই স্টোরিটা আমি আপনাকে বলি রাসেল ভাই, যদিও আমি অনেকদিন এটাকে একটু ক্লাসিফাইড রেখেছিলাম। সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের এই ইনসিডেন্টের পরে যখন আমি দেশে আসলাম, তো একদিন আমার বাবা আমাকে একটা এটা আমি শুনেছি যে আপনার যেমন শ্মশান বা কালী মন্দিরে যেরকম এক ধরনের যে গজার টিকটিকির লেজ কেটে বা একরকম যে লম্বা একটা মোটা গজার থাকে, সেই গজারটা সম্ভবত পুঁতে সামথিং শৈল মাছ বা সামথিং কিছু একটা ভুডুইজম করে, তো ওইটারই একটা নমুনা একবার বাবা আমাকে ঠিক 2008-এ দেখিয়েছিল। আর এটার এফেক্টে হয় কি অনেক সময় সে বিভিন্ন রকম স্বপ্নে, মানে আমি পার্সনটার নাম বললাম না, বাট আমাকে এভাবে বলেছে, ইভেন 7 বছর আগে মনে হয় এমন ভাবে মনে হয় এখনই হচ্ছে যে সাপ, বিভিন্ন রকম সাপ নাকে দিয়ে কানে দিয়ে মাথা দিয়ে, এরকম মনে হয় এত ডেঞ্জারাস। তো এই কথাটা এটা ঘুমানোর মধ্যে, হ্যাঁ ঘুমের মধ্যে এটা দেখার পরে, তো এই ব্যাপারটা যখন আমাকে শেয়ার করেছিল, তো আমি ওই গজারটা আমি একজন কামেল লোকের কাছে দিয়ে পরে উনিও বলল যে এটা এত খারাপ ভাবে করা হয়েছে যে এটা এমনও করে যে ইভেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে সেপারেশন, যেটা কোরআনের একটা আমি বাকারাতে ওটা দেখেছি যে ওই জিনিসটা এত খারাপ, মানে উল্টা যেটা করে বুডোইজমের। তো ওটা করলে হয় কি, রিভার্স ভাবে করলে হয় কি যে ইভেন একটা মানে ফ্যামিলি বা ধরেন আপনার ওয়াইফের সাথে বা আপনার ধরেন অফস্প্রিং এর ব্যাপারে খুব জঘন্য কাজ, এই জঘন্য কাজগুলো, খারাপ কাজগুলো যে আমি নামটা মেনশন করব না, বাট যতটুক মানে বিশেষ যে এক্সপেরিয়েন্সেস গুলা হওয়ার পরে, তো এটা হয় কি তখন হয় কি যে লার্জ স্কেলের মানুষজন আপনাকে একটু নেগেটিভ ভাবে ইয়ে করবে। ওইটাই মানে আপনাকে বলছিলাম যে যারা এই মানে প্ল্যানচেট এক জিনিস, বুডুইজম আরেক জিনিস, ইভেন এই যারা এক্সরসিজম করতে যায়, ওই এক্সরসিজম করতে গেলে তাদের উপরে কিন্তু জিনিসটা ঘটে, কারণ জিনিসটা করার সময় অ্যাপ্লাই করার সময় খুব ইজি, কিন্তু এটা নষ্ট করে এটাকে আবার ফিক্স করে আবার ঠিক মতন আনতে গেলে অনেক ঝামেলা থাকে, অনেক ঝামেলা আছে। সেটা এটা একটা টাইম সাইকেলের ব্যাপার আছে, সাপোর্টের অনেক ব্যাপার আছে। তো বাট এই জিনিসগুলো অনেক সময় মানে যেটা আমি ডকুমেন্ট করা নেই, বাট মানে ওয়ান অফ দ্য মোস্ট স্ক্যারিয়েস্ট, কারণ এটা ধরেন আনলেস আনটিল আপনি এক্সপেরিয়েন্স না করলে কোনোদিন আপনি বুঝতে পারবেন না এটা কিরকম। তো আরো অনেক স্টোরিজ আছে, আমি ওই ওয়্যারওলফের যেই পার্টটা আমি পরে আপনার সাথে শেয়ার করবো। বাট এই যারা এই আজকে আপনাকে যে ওয়্যারওলফের ব্যাপারটা করছে, মানে যার স্টোরিটা বলতে যাবো, অ্যাকচুয়ালি এই সোল গুলা হচ্ছে ওই রকমই সোল যে যারা ওই ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে, দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ মানে যেই মানে ওয়্যারওলফ বলেন বা নেমেফিলিম বা যেই রকম এই সোল গুলাই পরবর্তীকালে আমার যতটুকু ক্ষুদ্র আইডিয়াতে যে এইরকম সিচুয়েশন গুলা হয়, এটা কমপ্লিটলি একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার, যেটা আপনি বলে লিখে করতে পারেন। আনলেস আনটিল যারা এইসবের এক্সপেরিয়েন্সের মধ্যে নিয়ে নেওয়া যায় তারা কোনোদিন সেটা ভয়ঙ্কর কত যে ভয়ঙ্কর যেটা লাইফ এন্ড ডেথ সিচুয়েশন একটা অবস্থার মধ্যে থাকে। তো এটা আমি আশা করি যে আমার যে উপর যেরকম এক্সপেরিয়েন্স বা খুব বিটার এক্সপেরিয়েন্সেস গেছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড যারা গুড সোলস আছে, পিওর সোলস, তাদের উপরে যাতে এরকম তাদেরকে যাতে এই ধরনের বাজে এক্সপেরিয়েন্স না করতে হয়, এটাই আমি সবসময় সুপ্রিম পাওয়ারের কাছে আমি সবসময় এটা মানে প্রে করি। কারণ এটা অনেক সময় মানে নট ইজি যে একটা সেকেন্ড চান্স যে আপনার সব সময় ফিক্স আপ। তবে হ্যাঁ হবে,
বাট ইট উইল কস্ট, মানে আপনার অনেক কষ্ট করতে হবে, অনেক ডেডিকেশন, উইল পাওয়ার, আরো সেবামূলক চিন্তা ভাবনা করে এগিয়ে গেলে তখন ধরেন যে জিনিসটা কাজ করে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকে আমাদেরকে লিখছেন, পটুয়াখালী থেকে শুনছেন, আমাদের এখানে রিমন মুজাহিদ, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি জয় শুনছেন, এবং আমাদেরকে মামুন খান শুনছেন, এবং এছাড়াও শুনছেন আমাদেরকে দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে শুনছেন, তাই লিখেছেন। এটা হচ্ছে মামুন খান। কামরান খান আমাদের লিখেছেন, এবং তিনি বলছেন যে ভূত এফএমটাকে তিনি বেস্ট বলেছেন। তাহসান আহমেদ আনিস আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি মাসুদ খান, আরমান উদ্দিন আমাদের সাথে আছেন, উল্লাস আহমেদ, অপসরা অবন্তী, এছাড়াও কে আর কাইসার রহমান আমাদের সাথে আছেন, মন আকাশ আমাদের সাথে আছেন, এছাড়াও সরওয়ার হোসেন আমাদের সাথে আছেন, সিঙ্গার জয় আমাদের সাথে আছেন, মাশফিকুর ইসলাম মিতিন আমাদের সাথে আছেন খুলনা থেকে, এছাড়া এবং তাদের সঙ্গে রয়েছেন শুভ্র, মুইব, মিসবা, তাহসিন, দীপ্ত, সবাই একসাথে শুনছেন তারা। নাহিদ নাবিল আমাদের সাথে আছেন, এছাড়াও কবির হোসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি খান রাজুল ইসলাম রিয়াজ, এছাড়াও রাশেদ ভুঁইয়া আমাদের সাথে রয়েছেন, জরিফ হাসান আমাদের সাথে আছেন, সরওয়ার হোসেন আছেন, শাউন সুলতান আছেন, খাদিজা নওরিন আমাদের সাথে আছেন, আহমেদ সাকিব আমাদের সাথে আছেন, ইমন খান আছেন, অসমাপ্ত প্রেম আছেন, তারেক আজিজ, প্রিন্স রাজ, এছাড়াও এমডি ইয়াসিন সহ আরো অনেকে আমাদের সঙ্গে কিন্তু জয়েন করেছেন। ভূত এফএমের যে পেজটা, সেই পেজে আমি দেখতে পাচ্ছি যে অনেকে এখানে জয়েন করেছেন এবং অনেকে লিখছেন। তাদের মধ্যে রয়েছেন দেখতে পাচ্ছি তারিক চৌধুরী, রোহান আহমদ, এছাড়া আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ ইসলাম ঝঙ্কার, এছাড়াও এমডি শফিকুল ইসলাম দীপু, আতিকুল ইসলাম ভুঁইয়া, এছাড়াও আছেন ইজাজ দাইনি, আচ্ছা ইমন আছেন, রিহান আহমেদ আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ফারাবি আহমেদ রিয়াদ, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি সঞ্জিদা আফরিন আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, আইবে সোহাগ, তাপস কুমার, এছাড়াও আছেন মিম, এছাড়াও আমাদের সাথে রয়েছেন শাহির আহমেদ শান্ত, এছাড়াও আছেন এ আর এহসান সহ আরো অনেকে। যদি আপনি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে এবং আমাদের পেজগুলোতে কানেক্টেড থাকুন। আপনি চলে যান আমাদের ফেসবুক পেজে www.facebook.com/radio.fruity and www.facebook.com/bhutfm.russell। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। আমাদের আরো একজন অতিথি এখানে আছেন, তার কাছ থেকে শুনবো এবং আপনার সেকেন্ড যে স্টোরিটা, সেই সেকেন্ড স্টোরিটা আমরা শুনবো। আপনার নামটা প্লিজ আরেকটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো রাসেল ভাই, হ্যালো লিসনার্স, আমার নাম সৌম্য, আমি ধানমন্ডি থেকে বলছি। জি, আমার এই ঘটনাটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার মার ফ্যামিলি, ওনাদের পূর্বপুরুষদের নিয়ে। ওখান থেকে হচ্ছে আমার মার ফ্যামিলির যে ঘটনাগুলো, ইভেন আমার এক্সপিরিয়েন্স করা বিষয়টা ওটার সাথে কানেক্টেড। আমার মার নানু আপু, ওনার বাবা ছিলেন হচ্ছে রাজশাহী দরগাপাড়া, ওখানকার সফুরার পীর সাহেব নামে উনি অনেক বেশি খ্যাত ছিলেন। তো ওনার আমি এটা শুনেছি, আমার নানু আপু, আমার বড় মা, আমাদের কাছ থেকে শুনে ঘটনা। তো জিনিসটা হচ্ছে এমন যে ওনার দুজন ওয়াইফ ছিলেন। একজন হচ্ছে আমাদের সাধারণ মানুষের মতোই মানুষ, আর আরেকজন ছিলেন হচ্ছেন পরী। যেহেতু একজন পীর সাহেব ছিলেন, উনি বিভিন্ন ধরনের অনেক কামেল লোক ছিলেন, ওলামা টাইপ লোক ছিলেন। তো উনি হচ্ছে জিন পরী এইসব নিয়ে উনি বিভিন্ন ধরনের ওনার যে ওয়াইফ ছিলেন পরী, ওনার এই ঘটনাটা খুব ছোট করে, সেটা হচ্ছে মানে উনি যে পরী ওয়াইফ যিনি ছিলেন, ওনার একদম খুব কড়া নিষেধাজ্ঞা ছিল যে ওই বাসায় যাতে গরুর মাংস কখনোই রান্না করা না হয়। যতই নিষেধ করা হোক, আমরা সাধারণ মানুষ, লোভ তো আসেই। তো আমার যেই মানে বড় মা আমরা বলি, ওনার যে ইয়ে ছিল যে উনি গরুর মাংস খুব খেতে ইচ্ছে করার কারণে উনি রান্না করার পরে উনি খুব থালা বাসনগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলেন। বাট ইয়ে ছিল যে পরী যিনি ছিলেন, উনি যখন ওই ঘরে যখন আসেন তখন উনি বুঝতে পারেন যে না, এখানে গরুর মাংস রান্না করা হয়েছিল। উনি এইটা বুঝতে পারার পরে উনি একজন অভিশাপ দিয়ে যান। আমাদের ফ্যামিলি একটা কার্সের মতো ছিল যে কেউই এই ফ্যামিলিতে মানে সুখে থাকতে পারবে না বা ভালো থাকতে পারবে না। এরপরে হচ্ছে আমার বড় মা, ওনার 7জন ছেলে হয়, ওনারা সবাই জন্ম হওয়ার প্রায় কিছুদিন পরে মারা যান।
এর পরে হচ্ছে মানে ওনার মেয়ে হয়, ওনার তারপর থেকেই হচ্ছে মানে ওভাবে আছে, মানে ওনার বংশধর আসলে বলতে ওর মানে ছেলে হিসাবটাকে আমরা মানে আমাদের দেশে আমরা যদি পুরুষ শাসিত সমাজ, আমরা ছেলেদের মানে বংশধর হিসাব করি, তো বংশটা মানে বলতে গেলে ওখানেই স্টপ হয়ে যায়। তো এরপর থেকে আছে আমার মা, ইভেন আমার নানু আপু প্রায় 14 বছর প্যারালাইসিস ছিলেন। ওনার প্যারালাইসিস মানে হয়েছিল জাস্ট উনি মানে একটু মানে পড়ে গিয়ে ইটের সাথে ওনার পায়ের বুড়ো আঙ্গুলে একটু ছোট্ট আঘাত পান, তার থেকেই জিনিসটা এরকম হয়। আমার নানু আপুর মার যে ওনাদেরও মানে এভাবে মানে কিছু না কিছু ভাবে অসুস্থ বা হচ্ছে মানে টোটালি মানে ভালোভাবে যেভাবে করে বেঁচে থাকে ওইটা পসিবল হয়নি। আচ্ছা, এটাই আসলে। থ্যাংক ইউ। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। তার আগে জানি যে আমাদের যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ রেকর্ড করে অর্থাৎ আপনার ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। তার আগে জানিয়ে দিই, ফেসবুকে যেতে হয় www.facebook.com/radio40 and www.facebook.com/bhutfm.transel। আমরা এই কিছুক্ষণ পরেই আমরা চেষ্টা করব আপনাদের লাইভ নিতে, অর্থাৎ আপনাদের যে ইনবক্স রয়েছে আমাদের যে ভূত এফএম এর যে ইয়েটা পেজটা, সেখানে আপনি সরাসরি ইনবক্স করতে পারবেন আমাদেরকে। এবং যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো কাইন্ডলি প্লিজ আপনারা একটু দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে একটু সুযোগ দিবেন। সো এই পর্যন্তই, আমরা চলে যাচ্ছি ছোট বিরতিতে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি শুনছেন সবসময় রেডিও ফুর্তি, রেডিও.FM। ঘড়িতে সময় রাত 12টা বেজে 49 মিনিট। আমি রাস্তার আছি সাথে, এবং আজকে আমি আগেই বলেছি যে মাসুম আজকে আছেন হচ্ছে বরিশালে। আপনাদের কয়েকদিন আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম, আপনাদের কতটুকু মনে আছে আমি জানি না। সেটা হচ্ছে যে আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল যে একজন মানুষ ফিল করেন যে তার ঘরের মধ্যে একটা বুড়ো মানুষ বসে আছে। আমি জানি না যে উনি এসেছিলেন কিনা, এবং আমি ঘটনা দেখতে পাচ্ছি যে নোটটা দেওয়া আছে, সেই নোটটা দেখে আসলে বোঝা যাচ্ছে না যে উনি আসলে এসেছিলেন কিনা বা এখানে ঘটনা শুনেছিলেন কিনা। এবং তিনি ব্যাপারটা এরকম থাকে যে স্বপ্নে, ঘটনাটি ঘটে স্বপ্নে। প্রতিদিন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে টিভি দেখে খাওয়া দাওয়া শেষ করে যখন তিনি রাত 11টা হবে, তখন তিনি ওই যে বেডে ঘুমান, বেডটা পশ্চিম দিক করা, সাধারণত পশ্চিমে তিনি মাথা দেন এবং এভাবে ঘুমান, এবং হঠাৎ করে তার শরীর প্যারালাইজড হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে এই ঘরের মধ্যে অন্য কারো অস্তিত্ব আছে, এবং তিনি বুঝতে পারেন যে এই ঘরের মধ্যে কোনো একজন বৃদ্ধকে তিনি দেখতে পান। মানে খুবই অদ্ভুত একটা ব্যাপার, কিন্তু একজন বৃদ্ধকে আপনি আপনার ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন। কোনো কোনো সময় মনে হয় যে পাশে নড়াচড়ার জায়গা নাই, এরকম আমি ঘটনা শোনাচ্ছি যে পাশে নড়তে পারবে না, মানে বুঝতে পারছেন ঠিক গায়ের সাথে গা লাগছে না, কিন্তু বুঝতে পারছেন আপনি যেখানে শুয়ে আছেন ঠিক আপনার পাশে আরো কেউ একজন শুয়ে আছে, এবং আপনি জাস্ট নড়তে গেলেই তার গায়ে ধাক্কা লাগবে, বা আপনি ঠিক নড়তে মানে পুরোটা কমপ্লিট করতে পারবেন না, তার আগেই আপনি আটকে যাবেন, এরকম একটা ব্যাপার। সো একটা একা বিছানায় আপনি যেখানে শুয়ে আছেন সেখানে আরো একজনের অস্তিত্ব। একটা ঘর, যে ঘরটা পুরোটাই ফাঁকা, সেই ঘরের মধ্যে আরো একজন মানুষ। এরা কোথা থেকে আসেন, কেন আসেন, আর কেন নিজের অস্তিত্ব জানান দেন? একটা তো আমি বললাম যে বাসায় যদি এই ধরনের কোনো প্রবলেম যদি কেউ করে, যে নতুন করে বাসা তৈরি করতে চায়, তাহলে সেক্ষেত্রে হতে পারে। তাছাড়া আরো অনেক কারণেই কিন্তু হতে পারে। আমার মনে হয় যে আপনাদের অনেকেরই এই ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সেই এক্সপিরিয়েন্স গুলো আমরা জানতে চাই। একটা মানে আপনার মানে আমরা সবচেয়ে বেশি প্রেফার করি আসলে বাসা রিলেটেড প্রবলেম গুলো, কারণ বাসাতে এই প্রবলেম যেগুলো হয় সেগুলোই খুব মারাত্মক হয়। আরেকটা জিনিস যে আমাকে একটু আগে যেরকম আমরা একটু আগে শুনছিলাম ভাইয়ার কাছে যে একটা নির্দিষ্ট একটা গাড়ি, সেই গাড়িটা ব্যবহার করার পর থেকে ঝামেলা। এইরকম কিন্তু হয় যে আপনি হঠাৎ করে একটা জিনিস হয়তো বাসায় কিনে নিয়ে আসছেন, বা বাসায় নিয়ে আসছেন নতুন করে, বা কোনো একটা জিনিসের সাথে আপনি নতুন ভাবে কোনো জিনিস ব্যবহার করা শুরু করেছেন, তখন থেকে আপনার কিছু ঝামেলা শুরু হয়ে গেছে। এই ব্যাপারগুলোও কিন্তু হয়। তো যাই হোক,
আপনি খালি ভাবেন, আমি এই যে এই ঘটনাটা এবার আবারও আনলাম এই জন্য যে আপনি তো শুনছেন ঠিক আপনার পাশে কেউ বসে আছে, ঠিক আপনি ডান দিকে ঘুরতে গেলে তার গায়ে ধাক্কা লাগবে অথবা বাম দিকে ঘুরতে গেলেই তার গায়ে ধাক্কা লাগবে। কেমন হবে ব্যাপারটা? এবং আপনি এই মুহূর্তে যদি সেই চেহারাটা ইমাজিন করেন, যদি আপনি চান ইমাজিন করতে, ইমাজিন করুন আপনি যে একজন মানুষ আপনার পাশে বসে আছে, যে মানুষটাকে আপনি কোনোদিন চেনেন না। একটু চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে ভাবুন তো তার চেহারাটা কেমন, তার চোখ দুটো কেমন, সে দেখতে কেমন, কিভাবে কথা বলে এবং গায়ের রং কেমন, কতখানি লম্বা। একটু চিন্তা করুন তো আপনার পাশেই বসে আছে যাকে আপনি কখনো দেখেননি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের ভাইয়া আপনি বলছিলেন যে আপনার নামটা আরো একবার সবাইকে বলে দিন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমার নাম এতেশাম থেকে। তো স্বপ্নের কথা বলছিলেন আপনি, খুবই উইয়ার্ড একটা স্বপ্ন, একটা খুবই আশ্চর্যজনক স্বপ্ন, যেটা আমি কখনো ডকুমেন্ট করিনি। এই ঘটনাটা হচ্ছে আপনার আজ থেকে ঠিক 10 বছর আগে মহাখালী নিউ ডিএচএসে। ওখানে আমার এটা ইনলজদের বাসার উপরে বেস করে, যখন 2 নম্বর লেনে থাকতো, তো ওখানে একটা খুব বন্ধ একটা ঘর ছিল, অনেক বট গাছ দিয়ে জিনিসটা মানে ঢাকা। তো একটা মেহেন্দি গাছ ছিল। তো ওদের বাসার এক ছেলে ছিল জহুরুল, তো সামথিং একটা খুব খারাপ কাজ করেছিল, যে কারণে হয়েছে কি ওই মেহেন্দি গাছটা পরে কেটে ফেলতে হয়েছে। তারপর থেকে কিছু উইয়ার্ড ঘটনাগুলা হওয়া শুরু করছিল। তো আমি যখন তার সাথে অ্যাটাচ হলাম, তো আমি একবার তার ঘরে মানে ওই বাসায় থাকার সুযোগ ছিল, আমি তেমন ভাবে বুঝি নেই। বাট যখন 2006-এর দিকে যখন তাদের ওই বাসা ছেড়ে দিয়ে আবার 23 নম্বর লেনের দিকে চলে যেতে হয়েছে, এটা 5 তলায়, তো যে কোনো কারণে আমার ওখানে থাকতে হয়েছে একদিন। তো তখন বনানীতে আমি মাঝে মাঝে কমিউট করতাম। তো এক রাতের ঘটনা, তো এটা আমার মনে হচ্ছে যে তখন আমার মনে আছে আমি একটা কালো প্যান্ট পরা ছিলাম আর একটা গ্রে কালারের শার্ট পরা ছিলাম। তো বৃষ্টি ওয়েদার ছিল আমার মনে আছে সঠিক। তো আমি যে কোনো কারণে ওর একটা ওয়াইফের একটা জিনিস আনতে আমি বনানী মাঝে মাঝে একটু কমিউট করে আসতাম। তো কারেন্ট চলে গেছিল, তখন লোডশেডিং এরকম এতটা ইয়ে ছিল, মানে বেশি। তো আমি যখন ফেরত আসলাম, তো ওই রাতে পরপর 2টা ঘটনা ঘটলো, খুব ভয়ঙ্কর ঘটনা, যেটা এখনো আমি চিন্তা করলে খুব আশ্চর্য ভয় লাগে। তো আমি বললাম যে তো সে দেখি যে খুব স্কেয়ার্ড, ভয় হয়ে মানে ভীত ছিল। তো আমি বললাম কি হয়েছে? তো তখন বললো যে তুমি যাওয়ার পরে আমি তো মোমবাতি জ্বালিয়ে ছিলাম, তো দেখি যে তোমারই রূপ ধরে ঠিক লম্বা, মানে অলমোস্ট প্রায় 10 ফিট লম্বা এরকম, মানে ছাদ পর্যন্ত মাথা থেকে, তো আমার গলা দেখি যে সে টুটি চেপে ধরে আমাকে মেরে ফেলতে চায়। আচ্ছা। তো আমি তখন বললাম যে এটা তো অসম্ভব ব্যাপার, কারণ আমি তো এই বিকাল বেলায় তো তোমার সামনে বের হলাম, তো তুমি আবার কিভাবে এটা বলতেছো যে আমি আবার, কারণ এখানে তো আসতে গেলে তো প্রথমে নিচতলায় দারোয়ান, তারপরে কাজের লোক, তারপর তুমি তোমার রুম পার হয়ে তারপরে যেতে হয়, সেখানে আমি কিভাবে, তুমি ঘরে একা। তো বললো তাহলে নিশ্চয়ই অন্য কিছু একটা প্রেজেন্স ছিল, কারণ ওইটা মাঝে মাঝে অনেক সময় জিনিস পড়তো। তো ওই রাতে হয়েছে কি, তো আব্বা আম্মা আবার ওই রুমে থাকতো। তো একটা মানে ওর মায়ের একটা কালো রঙের শাড়ি, ওর নানির একটা ছবি ছিল। তো আমি হঠাৎ করে শুয়েছি, তো এই স্বপ্নটা আমি আমার লাইফে মনে হচ্ছে যে আমি চোখ মানে আমি ঘুমের মধ্যেই, বাট আমার মনে হলো যে না আমি ঘুমিয়ে নাই, মানে দেখছি। কিন্তু আশ্চর্য বিষয়টা কি, যে ঘরটা জাস্ট কয়েক হাত সামনেই তার মা হয়, কিন্তু আমি দেখলাম যে যেমন স্কেটবোর্ডের মধ্যে একটা মহিলার যদি ধরেন কালো ওড়না মাথায় দিয়ে যদি আপনি আস্তে আস্তে মুভ করেন স্কেটবোর্ড দিয়ে, তাহলে হঠাৎ যদি তার চেহারাটা খুললে আপনার মানে একটা মানে ভয়ঙ্কর রকম একটা যদি ফেস দেখেন, কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু আমি, আমার ওয়াইফ পাশে শুয়েছিল, আমি সাথে সাথে ঘুম থেকে উঠে মানে ফার্স্ট থিং আগে গিয়ে খুঁজলাম যে মানে ওনার কি অবস্থা। তো বলে না আমি ভালো আছি, বাট তারপরে আমি তখন আমার কাছে মনে হলো যে না অ্যাকচুয়ালি সামথিং, কিছু একটা অশরীরী ব্যাপার আছে। ওই স্বপ্ন থেকে তখন আমার বিশ্বাসটা আসলো যে না, সে
যদিও আমি তখন তাকে কথাটা আমি বিলিভ করতে চাইনি, বাট আমি যখন নিজে জিনিসটা স্বয়ং দেখলাম যে এটা যে কোনো রূপ নিতে পারে। এখন অবশ্যই বাসায় অবশ্য তারা নাই, ছেড়ে দিয়েছে অনেক আগে, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কি যে ওই 5 তলা A5 বাসায় কেউ বেশি দিন থাকতেও পারে না। আচ্ছা, এটাই ছিল আমার এটা ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের সবার ভালো লেগেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে। সুস্মিতা ময়মনসিং থেকে আমাদের সাথে রয়েছেন, এবং তিনি লিখেছেন তার কাছে বেশ ভয় লাগছে। অপূর্ব ঢাকা থেকে লিখেছেন শুনছি ভয় লাগছে। সোহাগ নরসিংদী থেকে লিখেছেন যে ফোর্থ স্টোরিটা ভালো লেগেছে তার কাছে। রাইসুল ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মজারুল ইসলাম পান্না ময়মনসিং থেকে। এছাড়া আমাদের সাথে তামিম এবং রিপন আমাদের সাথে রয়েছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ময়মনসিং থেকে আজিয়ান, এবং লাস্ট স্টোরিটা ভয়ের ছিল লিখেছেন সজীব ময়মনসিং থেকে আমাদের সঙ্গে রয়েছেন। ব্ল্যাক ম্যাজিকের স্টোরি এগেইন প্লিজ আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি অপূর্ব আছেন আমাদের সাথে। এছাড়া আমার সাথে রয়েছেন রিমি, আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি পুষ্পেন্দু। এছাড়াও সজীব আহমেদ আমাদের সাথে রয়েছেন। সালমান আমাদের সাথে রয়েছেন। তাসনুবা আমাদের সাথে রয়েছেন। আমার সাথে রয়েছেন ইমাম। এছাড়া আমাদের সাথে রয়েছেন সৌরভ সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে আমাদের সাথে চলে আসুন। মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি কিন্তু অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমি এহতেশাম ভাই আপনার কাছে আরেকটু আসবো, আপনি একদম শেষ করে দিই আপনারটা, কারণ নতুন অতিথি আসবেন। একটু যদি কাইন্ডলি বলতেন, আপনি একটা জিনিস কয়েকদিন আগে পড়ছিলেন এবং আপনি এটা বিলিভ করতে শুরু করেছেন অলমোস্ট, এবং আপনি ওয়েট করছেন নেক্সট সার্কুলেশন বা নেক্সট পাবলিকেশনের জন্য, রাইট? এরকম কিছু একটা। তো এই ব্যাপারটা কি একটু বলবেন আপনি? আমি যদি একটু আপনি আমার সাথে শেয়ার করতেন। ডেফিনেটলি। সেই ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার লেটস সে আমাদের যে রাইট ব্রেন যেটা থাকে যে ক্রিয়েটিভ এন্ড লেফট ব্রেন যেটা লজিক্যাল, যেই কথাটা আপনাকে আমি বলছিলাম যে আপনি হয়তো একটা ফোরকাস্ট করলেন যে হ্যাঁ সামনে টাইমটা, ইভেন লেটস সে যে আপনি আগামী যে লুসিড ড্রিম গুলা যে কিভাবে কিছু ঘটনাগুলা ঘটবে প্যাটার্ন বাই প্যাটার্ন, যে একটার পর একটা ওভাবে স্তরে স্তরে সাজানো আছে, যে সেরকম ধরেন যে আপনার ইমাজিন করলেন যে হ্যাঁ আমি এক্স্যাক্টলি এই জিনিসটা ওয়েট করছি বা এরকম হতে চাই। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমার যেই স্বপ্নগুলো আমি দেখেছি যে আমার বড় ভাই যেহেতু সে চলে গেছে, সে দেখি যে আমাকে মানে গুড বাই করছে, বলছে যে ওকে স্বপ্নের মধ্যে। যেমন আমার দাদি চলে গেছেন, যারা মানে অ্যানসেস্টার্স যারা, তো দেখলাম যে কিছু ঢাল তলোয়ার নিয়ে মানে আমাকে কিছু মানুষ অ্যাটাক করতে যাচ্ছে, বা তখন ওনার কাছে যে আমি একটা শেল্টারের মতন যে বসলাম, তো দেখলাম যে উনি একটা ওই গোলাপি রঙের একটা ভেইল পরা বসা, তো আমাকে মানে খুব প্রোটেকশন দিয়ে আদর করে বলছে যে খামাখাই প্রবলেমের মধ্যে না, যে মানে যারা চলে গেছেন অ্যানসেস্টররা তারা সামহাউ একটা গাইডেন্স দিচ্ছে। আচ্ছা, এই গাইডেন্স গুলা অনেক সময় হয় কি যে আপনার ওই মানে সুপার পাওয়ার বা একটা ওই ধরনের ফর্মেট থেকে হয়তো স্বপ্নের মাধ্যমে আপনাকে অনেক রকম মেসেজ আমি হয়তো অনেক সময় পাই, বা যেগুলা হয়তো রাইট অ্যাওয়ে কাউকে ওরকমভাবে বলাও যায় না। সেগুলা তখন হয় কি যে ওই বিষয়গুলা তখন একটু, যেমন আপনাকে এই যে এই ড্রিমের কথাটা বললাম, যদিও ঘটনাগুলো অনেক আগে ঘটে গেছে, বাট তারপরেও এটার ইম্প্যাক্টটা কিন্তু এখনো খুব প্রিডমিনেন্টলি আছে। এবং তার সাথে সবচেয়ে মজার ব্যাপার যে যারা পিওর সোল, যারা অনেকটা আমার ওয়েল উইশার্স আছে, তো তারাও অনেক সময় আমাকে হয়তো ওই পজিটিভ ওয়েতে ড্রাইভ করার জন্য চেষ্টা করে যে হ্যাঁ মানে এখান থেকে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার দেখা গেছে যে নিজের ঘরের মধ্যে কিছু সার্পেন্টস আছে, যেটা আমি অন্য একটু টার্ম ইউজ করলাম। তো সার্পেন্টস গুলা হয় কি যে মানুষরূপী কিছু খারাপ সোলস আছে, যে যারা পারতপক্ষে দেখা যায় যে আপনাকে খুব ভালো বলছে যে হ্যাঁ তোমার ভালো চাই, বাট অ্যাকচুয়ালি তারা কন্ট্রাডিক্টরি বা আইরনিক কিছু কাজ করে বসে, যেটা আপনার তো তখন হয় কি যে আপনাকে ওই
ওই মেথডস বা টুলস গুলো আপনাকে হেল্প করে যে হ্যাঁ আমি কাজের সাথে অ্যাটাচ থাকবো। মানে এই চ্যালেঞ্জেস গুলা তখন অনেক সময় ওই ব্ল্যাক ম্যাজিকস গুলা যে তখন ধরেন যে আপনার অনেক রকম কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে, যেমন একবার আমি ইনজুর্ড হয়েছিলাম। এখানে একটা স্টোরি বলি যে একবার আন্টি হারানোর পরে আমি একটা ইনজুরির পরে আমার ব্রেইন খুব অনেক বড় একটা অ্যাক্সিডেন্টে ব্লাড ফ্লো হয়েছিল। তখন আমি জ্ঞান হারানোর পরে আমি নিজেকে ডিসকভার করে দেখি যে একটা হসপিটালে স্ট্রেচ ইয়েতে, তো গাড়িটা শুনে দেখলাম যে পুরা একদম ইয়ে হয়ে গিয়েছিল। তো এটাও ওই একটা রিং রিলেটেড ব্যাপারে, কারণ আপনার যদি কোনো ভালো কিছু জিনিস পজিটিভ থাকে সেটা যদি মেইনটেনেন্স একটু ভুল হয়ে যায় তখন হয় কি এগুলা অনেক সময় আপনার যে কোনো ভাবেই অ্যাডভার্সলি যে নেগেটিভ ফোর্সেস গুলা তখন আপনাকে অনেকটা এফেক্ট করে। তো সেইগুলা যে বিষয়গুলো আছে যে মানে ধরেন এই যে তখন আপনি হয়তো এই যে বিভিন্ন কিছু স্টোরিজ গুলা পেলেন যে এই যে ওয়্যারউলফ রিলেটেড বা ডিফারেন্ট কাইন্ডের যে মানে স্টোরি লাইন বা ওইটা তখন আপনাকে ড্রাইভ করবে যে হ্যাঁ আমি তাহলে এই জিনিসগুলা জেনে রাখলাম। এন্ড দেন আপনি যেমন যেটা হবে কি যে এখন আপনি কোন পারপাসে ইউজ করবেন। যদি ধরেন কারোর এরকম একটা হেল্প লাগলো বা অনেক সময় ধরেন মানুষের কাছে এরকম যে বা যাদের এই ধরনের আপনি সেটা করবেন, সেই ব্যাপারগুলো আপনি করতে পারেন, তখন অনেকটা এটা হেল্প হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু একটা ঘটনায় চলে যাই। আমাদের সঙ্গে আরো একজন একটা ইমেল পাঠিয়েছেন, সে ঘটনাটা আমরা পড়তে চাই। একটু পড়ে ফেলি ঘটনাটি, এবং যেভাবে তিনি লিখেছেন আমি সেইভাবেই পড়ার চেষ্টা করছি। এবং আমি দেখতে পাচ্ছি যে যিনি লিখেছেন ঠিক এভাবে লিখেছেন যে রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমার নাম শফিকুল ইসলাম, আমি পেশায় একজন মাইক্রোবাস ড্রাইভার। আমার বাসা কুষ্টিয়া জেলার উজান গ্রামে। আমি আজ আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করব। কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাই। 2014 সালের কথা। আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম আমরা বেড়াতে যাব। তো যথারীতি যাওয়ার জন্য মন স্থির করলাম। আমরা মোট 7 জন বন্ধু হলাম। আমরা যখন গিয়েছিলাম তখন মাঘ এবং ফাল্গুন মাসের মাঝামাঝি, খুব শীতও নয় গরমও নয়। ঘুরতে যাওয়ার একদম পারফেক্ট একটা সময়, এবং এই সময় বেশিরভাগ মানুষই ঘুরতে যায়। তো যথারীতি আমরা সবাই উজান গ্রাম বাজারে এসে একসাথে হলাম। তো আমরা সবাই গাড়িতে উঠলাম। যখন গাড়িতে উঠলাম তখন বাজে ঠিক 7:30টার মতো। তো আমি গাড়ি স্টার্ট করলাম। আমরা যখন কুষ্টিয়া পৌঁছালাম তখন বাজে 8টা কি 9টার মতো। গাড়িতে তেল কম ছিল, তাই আমি কুষ্টিয়ার একটা ফিলিং স্টেশন থেকে গাড়িতে তেল লোড করলাম। তো তেল নেয়ার পর আমরা সবাই শহরের ভেতর আসলাম এবং কুষ্টিয়ার একটা মজমপুর গেট থেকে একটা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আবার চলতে শুরু করলাম। তখন প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো আমরা এক সময় নাটোর পৌঁছালাম। বলে রাখা দরকার যে কুষ্টিয়া থেকে নাটোর পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টার মতো। তো আমরা যখন নাটোর পৌঁছালাম তখন আনুমানিক 12টা কি 1টা বেজে যায়। যাই হোক, নাটোর শহর থেকে কিছু দূর যেতেই একটা খোলা মাঠ পড়ে। মাঠটি আনুমানিক 3 থেকে 4 কিলো হবে। যাই হোক, আমরা যখন মাঠে ঠিক মাঝামাঝি তখন হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে যায়। আমি রাস্তার এক পাশে গাড়িটা সাইড করি। তখন গাড়ির ভেতর সবাই ঘুমাচ্ছিল, শুধু আমি ড্রাইভিং সিটের পাশে, অর্থাৎ আমার পাশে আমার যে বন্ধু ছিল সে বাদে। তো আমি বাকিদের ডেকে তুললাম, ওরা উঠলো। তো আমি গাড়ি ঠিক করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঠিক হচ্ছিল না, কারণ একটা নাট খোলার রেঞ্জ আমার কাছে ছিল না। তাই আমি রাস্তার উপর দাঁড়ালাম এবং যে অন্য কোনো গাড়ি আসলে সাহায্য নিব, কিন্তু গাড়ি আসলেও থামায় না, কারণ মাঠ আমাদেরও ভয় করতে লাগলো। যাই হোক, টুল বক্স ঘাটতে ঘাটতে রেঞ্জটি পেলাম, গাড়ি ঠিক হলো। তো আমরা আবার রওনা হলাম। আমার গাড়ির স্পিড 40-এর মতো। ঠিক হঠাৎ আমার গাড়ির স্পিড অটোমেটিক মানে একাই নিজেই বাড়তে লাগলো, এবং কিন্তু আমি স্পিড বাড়াচ্ছি না। মনে করলাম হয়তো ঘুম চলে আসছে, তাই পিকআপের চাপ পড়ছে। তাই আমি স্পিড কমানোর চেষ্টা করলাম এবং আমি অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিলাম, কিন্তু কি আশ্চর্য, স্পিড কমে না, বরং বাড়ছে। আমি ভয় পেয়ে গেলাম। পেছনের সিটের ওরা বলছে এত জোরে চালাচ্ছিস কেন। যাই হোক, আমি গাড়ি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। হঠাৎ আমার চোখ পড়লো আমার ডান পাশের দিকের গ্লাসে আমি দেখলাম আমার গাড়ির পেছনে সাদা কি যেন একটা বসে আছে। আমি একটু ভয় পেলাম। যাই হোক, আমি
কোনো কোনো রকম গাড়ি নিয়ন্ত্রণ করলাম এবং আমি গাড়িটি থামালাম এবং গাড়ি থেকে নামলাম, কিন্তু কিছুই দেখলাম না। ওরাও বললো গাড়ি থামালি কেন? আমি বললাম যে, ওরা বললো যে, আমি সব বললাম ওরা বললো যে রাত জেগে গাড়ি চালাচ্ছি, সেই জন্য হয়তো চোখে ভুল দেখেছিস। আমরা আবার যথারীতি চলতে শুরু করলাম। কিছুক্ষণ পরে জোরে একটা ঝাঁকি অনুভব করলাম। মনে হলো পেছন থেকে আরেকটা গাড়ি এসে ধাক্কা মারলো, কিন্তু পেছনে কোনো গাড়ি নেই। এবার সবাই ঝাঁকিটা অনুভব করলাম। হঠাৎ জোরে বাতাস বইতে লাগলো, কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না। হঠাৎ সামনে দেখি রাস্তার মাঝখানে একটা লাশ, মনে হচ্ছিল এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার পাশে সেও যারা আছে তারাও দেখছে, এবং আমি গাড়ি থামালাম, নেমে দেখি কিছু নেই। গাড়ি থেকে দেখা গেল লাশটাকে, গাড়ি থেকে নেমে দেখা গেল যে কিছু নেই। যাই হোক, গাড়িতে উঠলাম এবং ওই সময় আমরা যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম। আমি দেখলাম গাড়ির চাকার নিচে সেই লাশটি, যেটির মাথা নেই এবং গাড়ির চাকার সাথে মিশে আছে। আমি চিৎকার দিলাম, আমার চিৎকার শুনে বাকিরা নেমে আসলো এবং তারাও এসে একই ঘটনা দেখে। যাই হোক, দোয়াদুরুদ যে যাই জানি, চোখ বুঝে তাই পড়া শুরু করলাম। তারপর চোখ খুলে দেখি কিছু নেই। তো আমরা আবার রওনা দিলাম। এই সময় আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম, কিন্তু সেই রাতের ব্যাখ্যা আজও পাচ্ছি না। এই ছিল আমার কাহিনী। ভালো লাগলে পড়ে শোনাবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে যে, যখন তারা এমনি নর্মালি গাড়ি থেকে দেখছিল, তখন দেখলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লাশ দেখা যাচ্ছে। নামার পরে দেখলো যে কিছু নেই। কিছুক্ষণ পরে তারা সবাই মিলে একসাথে দেখলো যে গাড়িটা নিচে একটা লাশ রয়েছে, যে লাশটার মাথা নেই এবং সেই মাথাটা লেফটে রয়েছে চাকার সাথে, এরকম কিছু একটা। এবং কিছুক্ষণ পরে দোয়া দুরুদ পড়ে তারা যখন বুঝতে পারলো যে কোনো একটা ভুল হচ্ছে, দোয়া দুরুদ পড়ে যখন আবারও তাকালো, তখন দেখলো কিছু নেই। সো মানে মানুষের জীবনে কত উইয়ার্ড ঘটনা ঘটতে পারে, কত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে পারে, এটার কোনো শেষ নেই আর কি। আমাদেরকে দেখতে পাচ্ছি যে তুরাজ রাব্বি লিখেছেন আই লাইভ ভূত এফএম, এবং এটা তার প্রথম SMS। সজীব আমাদের চিটাগাং থেকে SMS করেছেন। মাজেদ হাসান আমাদের SMS করেছেন যাত্রাবাড়ি থেকে। থার্ড স্টোরিটা জোস ছিল এবং ব্ল্যাক ম্যাজিকের স্টোরিজ তার জোস লাগে। আজকে আমাদেরকে বলেছিলেন এতক্ষণ ধরে ভাইয়া, একটু আগে বলছেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে। ব্যাপারগুলো এত সহজ না, বেশ কঠিন, এবং মানে উপলব্ধি করাটাও বেশ কঠিন। এবং আমার কাছে অনেক জায়গায় বুঝতে সমস্যা হচ্ছিল এই কারণে যে, মানে যারা ফেস করেন তারা আসলে যেভাবে বুঝতে পারেন, এটা আসলে বাইরের মানুষজন ঠিক ওইভাবে উপলব্ধি করাটা খুব ডিফিকাল্ট। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি ফারজানা SMS করেছেন সাব্বির, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আবু বকর। সাব্বির লিখেছেন যে এটা আগেও পড়া হচ্ছে, তাই নাকি? আমি তাহলে সেকেন্ড টাইম আবার পড়ে ফেলেছি, সরি। আমাদেরকে এছাড়াও গাজীপুর থেকে SMS করেছেন, সিক্সথ স্টোরিটা অসাম। রায়হান খুলনা থেকে আমাদের SMS করেছেন এবং তিনিও জানিয়েছেন যেটা পড়া হয়েছিল। আচ্ছা, তাহলে আমি ভুল করেছি, একই জিনিস দুইবার পড়ে ফেলেছি। সজীব চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদেরকে নামটা পড়তে পারছি না, জিনাত আমাদের SMS করেছেন আমাদেরকে সোহাগ। এছাড়া আমাদের SMS করেছেন সাদমান সহ আরো অনেকে। যাই হোক, আমরা একটা অডিও ক্লিপ শুনে আসবো, হ্যাঁ, এবং অডিও ক্লিপ শুনে এসে আমরা আবার নতুন অতিথিদের নিয়ে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাফি ভাই, আমার বাসা নাটোর জেলার লালপুর থানার একটি গ্রামে। তো রাফি ভাই, ঘটনাটি আমার আঙ্কেলের মুখ থেকে শোনা। আমার আঙ্কেল ওই মেডিকেল, মানে যেখানে ঘটনাটি ঘটেছে ওই মেডিকেলে একজন স্টাফ হিসেবে চাকরি করেন। তো রাফি ভাই, আমি আঙ্কেলের মুখ থেকে যেভাবে শুনছিলাম আমি সেভাবে বলি যে মেডিকেল কলেজের মেডিকেল হাসপাতালের মর্গে অনেক রকমের লাশ আছে, সুইসাইডনেস, আপনার অ্যাক্সিডেন্ট, অনেক দূর দূরান্ত থেকে লাশ আসে। একদিন মানে সন্ধ্যাবেলা একটি লাশ আসে। লাশটি ছিল অ্যাক্সিডেন্টের একটি লাশ, মানে বেওয়ারিশ। লাশটির কোনো আত্মীয় স্বজন লাশটির সাথে ছিল না। তো ওখানে যে দুটো কাজ করতো, তারা আপন দুই ভাই ছিলেন। তার ছোট ভাই কোনো কারণে বাসায় ছিলেন, তাই তার বড় ভাইয়ের কাজটা চালিয়ে নেওয়ার কথা ছিল। তার বড় ভাই তিনি যথাযথ লাশটি মর্গে ঢোকেন, তিনি একাই ছিলেন। তিনি যখন লাশটিকে কাটার জন্য সবকিছু মানে কমপ্লিট করার পরে, মানে তিনি যখন লাশটির জামাটা খুলেন রাফেল ভাই, তখন তিনি দেখতে পান যে লাশের কোমরে একটি তাবিজ, স্কোয়ার শেপের তাবিজ, একটু বড়, সাধারণ তাবিজের সাথে একটু বড়, মানে তাবিজটা ছিল স্বর্ণের। তাবিজটা পুরোপুরি এপাট ওপাট দুটো ছিল স্বর্ণের তাবিজ। তো তিনি মানে জিনিসটা দেখার পরে লোভ সামলাতে না পেরে তিনি তাবিজটা নিয়ে নেন। মানে দড়ি বাঁধা ছিল, তিনি দড়ি সহ তাবিজটা নিয়ে নেন। তো নিয়ে নেওয়ার পরে তিনি কাটার সরঞ্জাম পিছনে ঘুরে নিয়ে যখন সামনে থাকায় তিনি একটু অদ্ভুত জিনিস তিনি লক্ষ্য করেন যে
মানে লাস্টে দেখে আগের এমন তার হয়নি, যে তিনি একটি অদ্ভুত ফিল তার মধ্যে হচ্ছে, মানে তিনি মানে একটু অদ্ভুত ফিল, মানে তিনি একটু গা ভার হয়ে যাচ্ছে, তিনি মানে একটু ভয় ভয় লাগছে। তো এই জিনিসটা মানে তাবিজটা নেওয়ার পরে তার এরকম একটি অনুভূতি হচ্ছে। তিনি চেষ্টা করে লাস্টে কাটার জন্য, কারণ আসলে ডোমন অনেক সাহসী হয়, তারপর তার সাহসে কুলায় না, মানে তার অনেক ভয় লাগছে, মানে অনেক তার গা ভার হয়ে আসছে। তখন তিনি বাইরে চলে আসেন, বাইরে চলে এসে মানে অনেক পুলিশ ছিল যেগুলো লাস্ট বিবারিশ, তাদেরকে বলে দেয় যে ভাই মানে আজকে সেই কাজটি করতে পারবে না। পুলিশ অনেক জোরাজোরি করে, তো তারও কাজ হয় না। তো লাস্টে মর্গে ফিটিং করে রাখা হয় হিমাগারে। তো রাসেল ভাই তিনি যথারীতি বাসায় মানে রাতে খাওয়া দাওয়া শেষ করে শোন, মানে পরের দিন দুপুর বেলা তিনি তার ছোট ভাইকে সাথে করে, মানে যে কাজটি মানে ছোট ভাই তাকে হেল্প করে তাকে সাথে করে আসার পর রাসেল ভাই তখন ফ্রিজ থেকে লাস্টিকে বের করার, মানে ড্রয়ার থেকে লাস্টিকে বের করার পরে যখন রাখা হয়, যাওয়ার পরে তিনি সেই আগের মতোই অনুভূতি, তিনি একটু ভয় করে। তো তিনি বলে তার ছোট ভাইকে তুই কাজটা কর, আমি একটু মানে সাইডে আছি। তো তার ছোট ভাই কাজটা করে। একটা অদ্ভুত জিনিস আছে ভাই, লাস্টে 2-3 দিন আগে ছিল, তারপর লাস্টে যখন কাটা হয়, লাস্টে যে অসংখ্য ক্ষত ছিল অ্যাক্সিডেন্টের লাশ, তাজা মানুষের রক্তের মতো রক্ত মানে তার গা থেকে ধুয়ে পড়তে থাকে লাস্টে কাটার পরে, এরকম একটা ব্যাপার। আর তার মানে একটা সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটা, তার চোখ দিয়ে অপুরন্ত পানি ঝরতে থাকে, বাম চোখ দিয়ে। ছোট ভাই এটা দেখে একটু অবাক হয়, এরকম তো হওয়ার কথা না, কারণ এর আগেও তিনি কাজ করছেন, মানে রক্ত ঝরা তো একদমই ইম্পসিবল, আর চোখের পানি এটা তো একটা অন্যরকম ব্যাপার। আসলে তার বড় ভাই তো জিনিসটা বুঝতে পারেন যে আসলে মানে হয়তো বা এই জন্য এটা হচ্ছে। তো তার বড় ভাই মানে ভয় আসলে ঘেমে যায়, কাঁপতে থাকে। যদি ভাই তোমার কি হয়েছে, তখন বলবেন কিছু না। তখন কমপ্লিট করার পরে রাসেল ভাই লাস্টে ফ্রিজিং করা হয়, যেহেতু লাস্টে কোনো আত্মীয় স্বজন ছিল না, তো ফ্রিজিং করা হয়। তো রাসেল ভাই ফ্রিজিং করার পরে তাৎক্ষণিক পরে আরেকটি লাশ আসে, তখন তার 2 ভাই লাশের কাছে যায়। তখন আসলে একটা আশ্চর্যজনক ভাবনা, তার বড় ভাইয়ের মানে যে কাবিজটা নিয়েছিল তার কোনো অনুভূতি হচ্ছে না, এই লাশ মানে অন্য একটা লাশকে দিলে কোনো অনুভূতি হচ্ছে না। রাসেল ভাই মানে আগের মতো জাস্ট এই কাজটা করে তিনি বাড়ি চলে আসেন। বাড়ি চলে আসার পরে রাসেল ভাই তিনি ঘুমান, মানে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমান। তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখেন যে তিনি বাজারে গিয়েছেন বাজার করতে, অনেক ভিড়ের মধ্যে কেউ একজন তার হাতটা খুব শক্ত করে টেনে ধরছেন, তিনি যেতে পারছে না। মানে পিছনে তাকিয়ে দেখেন, মানে রাগান্বিত অবস্থায় এত ভিড়ের মধ্যে কেউ হাত চলেছিল, স্বপ্নের মধ্যে রাসেল ভাই পিছনে ঘুরে দেখেন ওই লোকটা লাশ, মানে ওই লোকটাই মানে সাধারণ মানুষের মতো লাশে লোকটার খালি গা ছিল, সাদা লুঙ্গি পরা ছিল, তাকে বলছে যে আমার জিনিসটা আমাকে দিয়ে দে। স্বপ্নের মধ্যে তখন রাসেল ভাই তার অদ্ভুত ভাবে চোখটা কোমরে যায়, লোকের দেখে তাবিজটা নাই, আমার জিনিস আমাকে দিয়ে দেয়, এরকম একটা কথা বলে অনেক রাগান্বিত ভাবে। লোকটার মুখ ছিল রাসেল ভাই এই গ্লাসটার মুখ ছিল, তো অনেক রাগান্বিত চোখ বড় বড় করে তাকে বলে। তো তিনি লোকের হাতটা জোরে ছাড়িয়ে নিয়ে তিনি এক দৌড় মেরে বাসার উঠোনে এসে পড়ে যায় স্বপ্নের মধ্যে। সাথে সাথে তার স্বপ্নটা ভেঙে যায় এবং একটা অদ্ভুত ঘটনা সেটা হলো তিনি দেখেন যে তিনি উঠানেই পড়ে আছেন। ঘুম থেকে উঠে থাকেন, তখন ওখান থেকে জোরে চিৎকার করেন ভয়ে। তখন তার ওয়াইফ আসেন এবং বাড়ির অনেকে আরো লোকের আসেন, এসে তাকে ভিতরে নিয়ে যায়। তার ওয়াইফ বলে যে কি ব্যাপার, কি হয়েছিল। তখন তিনি এই স্বপ্নটা খুলে বলে যে আমি এই কাজটা করার পরে আমার সাথে এরকম ঘটনা ঘটছে। তখন তার ওয়াইফ বলে যে তুমি আসলে কাজটা ঠিক করোনি, তুমি যার জিনিসটাকে দিয়ে আসো। আর সেই রাতের ভাই তাবিজটার উপরে মানে আরবি উর্দু এরকম কিছু একটা অক্ষরে অনেকগুলো লেখা ছিল রাসেল ভাই। তো রাসেল ভাই তিনি মানে যথারীতি পরের দিন তাবিজটা নেন, নিয়ে লাশ মানে লাশ দেওয়ার মানে ওখানে দিতে যাবে, লাশে দেওয়ার পরে দেওয়ার জন্য তাবিজটা নিয়ে যায়। যাওয়ার পরে রাসেল ভাই অদ্ভুত ঘটনা, মানে মনটা খুলে যে ড্রয়ারটাকে তিনি খুলবেন এই সাহসটাও তার হচ্ছিল না। মানে ড্রয়ারটা করে লাশের মানে কোমরে যে তাবিজটা দিয়ে দেবে এই সৎ সাহসটা তার হচ্ছিল না। তিনি বাইরে চলে এসে আবার বাসায় চলে আসেন। তিনি আর কোনো কাজ থাকে না, তিনি বাসায় চলে আসেন। তার ওয়াইফকে বলে এরকম ঘটনা, তার ওয়াইফ আর কিছু বলে না, মানে বলে দিয়ে দিতে, দিয়ে দেবে যেভাবে হোক তুমি দিয়ে দিও। তিনি যথারীতি ঘুমায়, আবার রাত্রে ঘুমায়। এরকম একটা স্বপ্ন দেখে তিনি আরেকটা লাশের কাজ করেছেন, তিনি আরেকটা লাশ কাটছেন। তিনি হঠাৎ করে একজন খেয়াল করেন
মানে স্বপ্নের মধ্যে রাসেল ভাই রাত্রে ঘুমানোর পর সময় রেখেছে, হঠাৎ করে তিনি খেয়াল করেন সেই লাশটি চোখ খুলছে, মানে লাশটির চোখটা খুলে গেছে এবং লাশটি বলছে যে যার জিনিসটি তাকে দিয়ে দে, তোর এতে তোর ক্ষতি ভালো হবে, ক্ষতি হবে না। তখন তিনি মানে ভয় পায়, স্বপ্নের মধ্যে ভয় পায়, তিনি দৌড় মারার চেষ্টা করে, কিন্তু মানে হাতটা চেপে ধরে লাশটা তাকে হাতটা চেপে ধরে লাশটি উঠে দাঁড়ায়। দাঁড়ানোর পর সে ওই মানে ড্রয়ারের কাছে, যে ড্রয়ারের লাশটি আছে ওই ড্রয়ারের কাছে তাকে নিয়ে গেল। এটা কিন্তু সম্পূর্ণ অন্য লাশ ছিল আসলে ভাই। তিনি মানে পরে বলতে পারেন যে আসলে এটা কোন লাশ ছিল, তার পরিচিত কোনো লাশ কাটার মানে এবং না, স্বপ্ন দেখে তিনি ভুলে গেছেন, লোকটার ফেসটা তিনি ভুলে গেছেন। তো তাকে ড্রয়ারের কাছে নিয়ে যাওয়া হয় হাত টানতে টানতে, মানে চেষ্টাতে তাকে নিয়ে যাওয়া হয়, যে ড্রয়ারটা অটোমেটিকলি খুলে যায় স্বপ্নের মধ্যে। তখন তিনি দেখেন যে লাশটি, তখন তিনি বাস্তবের মতো ভয় করে, লাশটি থেকে ভয় করে থাকে। তখন তিনি তাবিজটা ড্রয়ারের ভিতর মানে তিনি পকেটের মধ্যে হাত দিয়ে তাবিজটা তার ড্রয়ারের ভিতরে থ্রো করে রুমা থেকে দৌড় দেয়। দৌড় দিয়ে এসে রাসেল ভাই স্বপ্নের মধ্যে তিনি মর্গের গেটের বাইরে এসে পড়ে যান এবং সাথে একটা স্বপ্ন ভেঙে রাসেল ভাই তিনি যেটা দেখেন ওটা দেখার জন্য মানে সে প্রস্তুত ছিল না। কোনো মানুষের সাথে ঘটলে কোনো মানুষের প্রস্তুত থাকবে না, মানুষ প্রস্তুত থাকে না। তিনি ওখানেই ওই অবস্থাতেই মর্গের সামনে গেটের সামনে পড়ে আছেন। এটা তিনি দেখে তিনি হতবাক হয়ে কি করবেন সেটা বুঝতে না পেরে তিনি একটা চিৎকার দিয়ে তিনি ওখানেই সেন্সলেস হয়ে যান। সকালে তার ভাই যখন যথারীতি আসে তাকে উদ্ধার করার পরে বাসায় নিয়ে যাওয়া হয়। তার অনেক জ্বর ছিল ভাই, তার মানে সব ঘটনা ছোট ভাইও ভুলে বলে, ছোট ভাই বলে আসলে তুমি কাজটা ঠিক করনি, তোমার এই কাজের জন্যই হয়তো বা সেদিন মানে এই লাশটার সাথে এই লাশটার এরকম কিছু একটা ঘটছে। তো তিনি মানে বলে, ছোট ভাই বলে তুমি ওকে তাবিজটা দাও, কারণ আমি তো ভয় পাচ্ছি না, তুমি তাবিজটা দাও, পাশে তুমি দাঁড়ায় থাকবে, আমি তাবিজটা লাশের কোমরে পড়িয়ে দেবো। তো রাসেল ভাই চোখে যেটাকে বলা হয় চোখের তোষক নিচে মানে তাবিজটা রাখা হয়। তো তোষকটা উঁচু করে দেখে তাবিজটা নেই। তিনি আরো বিপদের মুখে পড়ে যান, তাবিজটা নাই, তিনি কিভাবে লাশটিকে ফিরে দেবেন, কিভাবে বিপদ থেকে তিনি উদ্ধার পাবেন। অনেক তিনি ভয় পেয়ে যান, মানে ভয় পেয়ে স্বপ্নের কথা ইয়ে করে, যেহেতু স্বপ্নটা প্রায় বাস্তবে সত্যি হচ্ছিল, এরকম স্বপ্ন করে চিন্তা করে তিনি তার ছোট ভাই ওয়াইফ সহ তিনি মর্গে চলে যান। মর্গে যাওয়ার পরে তার ছোট ভাই ড্রয়ারটি খোলার পরে আশ্চর্যজনক ঘটনা দেখে রাসেল ভাই ওই লাশটির মানে কোমরে সেই তাবিজটা বাঁধা আগের মতোই, সেম আগের মতো লাশটি স্বাভাবিক অবস্থায় আছে। এবং একটি সবচেয়ে বড় আশ্চর্যকর ঘটনা আছে ভাই, এর মধ্যে 2-3 দিন ঘটে গেছে, কোনো মানে তার মানে আত্মীয় স্বজন তার খোঁজ নেয়নি, কিন্তু তাবিজটা সেই মানে ওই তাবিজটা তার মাথায় থাকার পরে তার মানে খোঁজ আসে যে তার আত্মীয় স্বজন আসছে লাশটা নিতে, মানে খোঁজ হয়েছে আর কি। আত্মীয় স্বজনের কাছে লাশটি হস্তান্তর করে দেওয়া হয়। তো হস্তান্তর করে দেওয়ার পরে একজন মানে তার মানে এক ভাইকে ডাকা হয়, একটু সাইডে ডাকার পরে তাকে পার্সোনাল জিজ্ঞেস করা হয় ভাই আসলে তাবিজটা কিসে। তখন সবচেয়ে আশ্চর্য করে একটা ঘটনা রাখেন ভাই, তিনি বলা হয় যে এই লোকটা মানে যে মারা গেছেন এই একজন ব্ল্যাক মেডিসিয়ান ছিলেন। এই কথা শুনে তিনি আরো ভয় পেয়ে যান। তার তাবিজটা মানে সেই সূত্র অনুযায়ী তাবিজটা ছিল তার ওই বড় ছেলেরই পাওনা। আসলে তার লাশটা হস্তান্তর করে দেওয়া হয় এবং এই ঘটনার পর থেকে রাসেল ভাই তার বড় ভাই এইসব মানে ডোম ছিলেন মানে লাশ কাটাকাটি সব বন্ধ করে দেন। তার ছোট ভাই এখনো কাজটি করে, আমার চাচা ওখানে স্টাফ এখনো আছেন। আসলে এটা ছিল আমার ঘটনা। আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিমের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও 48.2 FM। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আছেন তাদের একটু বলি, দুষ্টু বালক আমাদের সঙ্গে আছেন, তিনি শুনছেন মুর্শিদাবাদ থেকে এবং তিনি বলছেন যে আরো ভয়ানক কাহিনী চাই, আমরা আরো ভয়ানক কাহিনী চাই। যদি আপনার কাছে থাকে অবশ্যই আমাদের লিখে পাঠান। যারা শুনছেন তাদের কাছে মানে এখনকার কাহিনীগুলো এর চাইতেও ভয়ঙ্কর কাহিনী যদি থাকে তাহলে অবশ্যই লিখে পাঠান আমাদেরকে আগামী সপ্তাহের আগেই। লিখেছেন দিস ইজ লিখন ফ্রম নিউ ইয়র্ক এবং লিসনিং টু ভূত এফএম আফটার জুম্মা প্রেয়ার
ভাবা যায় আমরা কত আগে জুম্মা শেষ করছি, ওই এইমাত্র জুম্মা শেষ করলেন নিউ ইয়র্কে। এবং মিস সাম স্টোরিজ, আচ্ছা লাভ বুথ অফ এম। ওকে অলরাইট, আমার মনে হয় যে লিখুন না, এখন থেকে যেদিনই আমার সাথে জয়েন করবেন ভাই জানিয়ে দেবেন। এবং আশা করছি যে আপনার রমজান ভালো কাটছে, আপনি ভালো আছেন এবং আমাদের সঙ্গে এই মুহূর্তটা আপনার ভালো কাটছে। অনেক অনেক শুভকামনা, এবং জানি না আরেকবার আপনার মানে ঈদের আগে আপনাকে এভাবে পাবো কিনা, সো অগ্রিম ঈদেরও শুভেচ্ছা জানিয়ে দিলাম। হুমায়ুন ফুয়াদ আমাদের লিখেছেন এবং তিনি লিখেছেন রাসেল ভাই ক্যানবেরা অস্ট্রেলিয়া থেকে শুনছেন, এই মধ্যরাতে তিনি বেশ ঠান্ডার মধ্যে আছেন এবং তিনি আমাদেরকে শুনছেন। মনোয়ার সুলতান আমাদের এখানে আছেন, কোরিয়া থেকে শুনছেন তিনি আমাদেরকে, এবং ভূত এফএম শুনে ভয় লাগছে তারপরেও না শুনে থাকতে পারি না, সেটা লিখেছেন। আমরা আরো পড়বো আপনাদের টেক্সট, আপনাদের যে সমস্ত ইনবক্স করছেন আপনারা, সেই সমস্ত মেসেজগুলো আমরা আরো পড়বো। একটা ঘটনা পড়ে আসি এবং তারপরে আবারও আসছি আপনাদের কাছে ফিরে। তো যেভাবে লিখেছেন, যিনি ঘটনা পাঠিয়েছেন তার মতো করেই আমি পড়ছি। এটি এফএম রেডিওতে আমার প্রথম লেখা, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। যাই হোক, ঘটনাটি হলো সিলেটের গোপালগঞ্জ থানার একটি গ্রামে একটি পুকুরকে ঘিরে। বর্তমানে গ্রামের বাড়িগুলো পুকুরের সংখ্যা কমে গেলেও আজ থেকে 10-15-20 বছর পূর্বে ছিল অসংখ্য। তা এমন একটি পুকুরের ঘটনা। আচ্ছা, এটা মনে হয় গতদিন পড়েছি, রাইট? আচ্ছা, এটা মনে হয় গতদিন পড়েছি, আমার মনে হচ্ছে যে গতদিন পড়েছি, তো এটা বাদ দেই। আমরা চলে যাই আমাদের অতিথির কাছে, এবং তার মাঝখানে অতিথি গল্প বলার সাথে সাথে, ঘটনা বলার সাথে সাথে আমরা আপনাদের যে সমস্ত পাঠানো যে সমস্ত মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলো কালেক্ট করবো। আমরা চলে যাই আপনার ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি আলামিন, আমি এসেছি যাত্রাবাড়ি থেকে। ওকে, আপনার ঘটনা যেটা, এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এই ঘটনাটা গাইবান্ধায় ঘটেছে, আমাদের গ্রামের বাড়িতে। শুনি তো আপনার ঘটনাটা কি ঘটেছিল। তো প্রতি বছর আমাদের দ্বিতীয় সময় পরীক্ষার পর মাদ্রাসা ছুটি হয়। তো নিয়ম অনুসারেই গত বছর আমাদের দ্বিতীয় সময় পরীক্ষার মাদ্রাসা ছুটি হয়েছে। তো বলে রাখি, আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা, তো অনেক দূরের পথ। দেরি না করে আমি বেরিয়ে পড়ি। তো যেতে দিয়ে আমার প্রায় 6-7 ঘন্টা লাগে। সন্ধ্যার পর বাসায় গিয়ে পৌঁছলাম। গরমের দিন ছিল, অনেক টায়ার্ড লাগছিল, তাই গোসল করে খেয়ে দিয়ে তো শুতে যাব। আমি একটু আমার বাড়ির বর্ণনাটা দিয়ে নিচ্ছি। আমাদের পূর্ব দিকে ছিল 2টা রুম, আর উত্তর দিকে ছিল 2টা রুম। আচ্ছা। আর 2টো রুমের মধ্যে উত্তর দিকের একটি রুম আমার মা নানি থাকতো, আর 3টা রুম ফাঁকাই থাকতো, আমরা গেলে থাকতাম আর কি। আচ্ছা, যাই হোক, তো আরেকটা কথা রাসেল ভাই, আজ থেকে 22 বছর আগে এই জিনরাই একটা কারণবশত তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমাদের ফ্যামিলিকে তারা কখনোই শান্তিতে থাকতে দিবে না। আপনাদের ফ্যামিলিতে এগুলো চর্চা অনেক আগে থেকেই ছিল? জি জি জি। আচ্ছা। তো বিভিন্ন সময় আমাদের এই বাসায় বিভিন্ন রকম ঘটনা ঘটে। জি। তো এই ঘটনাগুলো বেশিরভাগ সময় ওই পূর্ব দিকের রুমেই বেশি ঘটতো। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া সেরে আমি মার পাশের রুমে, যেটা উত্তর দিকের রুমে থাকতে যাই। তো দেখি আর কি রুমটা একটু অগোছানো, আমার কাছে একটু ভালো লাগলো না আর কি। গ্রামে যেটা হয় কি ধানের বস্তা টস্তা রাখা, আমার কাছে ভালো লাগলো না। পরে আমি ওই পূর্ব দিকের রুমে শুতে যাচ্ছিলাম। তো মা আমাকে বললো যে আসলে তুই যে ওই রুমে শুতে যাচ্ছিস তুই তো ভয় পাবি, এটা গিয়ে যেহেতু ওই রুমে বিভিন্ন সমস্যা হয়েছিল। পরে আমি বললাম যে আরে এখন বড় হয়ে গেছি, সমস্যা নেই, কি হবে দেখা যাবে এখন। তো আমি তারপর ওই রুমে যাই। আর আমি ওই রুমে যখনই থাকতাম, একা থাকি বা কাউকে নিয়ে থাকি, আমি সবসময় লাইট জ্বালিয়ে তারপরে ঘুমাইতাম, কারণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি আমি ওই রুমে। তো সেদিনও ওইরকম লাইট জ্বালিয়ে তারপরে আমি আর কি ঘুমাইছি। তো রাত হবে প্রায় 1টা কি 1:30 বাজে। অদ্ভুত একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে যায়। তো স্বপ্নটা ছিল এরকম, আমাদের বাসায় কেউ মারা গেছে, তো অনেক মানুষ। তো কে লাশটা কে এটা আমি বলতে পারবো না, আমি সেটা জানি না। তো লাশটাকে গোসল করানো শেষ হয়েছে, কাফনও পরানো শেষ হয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে রাসেল ভাই, লাশটাকে কবর দেওয়া হয়েছে একদম আমাদের যে থাকার ঘরের মধ্যে। তো ঘরটা ছিল কোনো ফার্নিচার নেই ঘরের মধ্যে, আমি স্বপ্নে যেটা দেখতেছি আর কি, কোনো ফার্নিচার ছিল না, পুরো রুম কাদা কাদা। আর ওই লাশটাকে ওই খাটিয়া সহ সবাই মিলে ধরে কাদার মধ্যে ঠাসা দিয়ে দাবাই দিচ্ছে আর কি, এভাবে কবরটা দিবে, এরকম অবস্থা। তো মোটামুটি লাশটা ডুবে গেছে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে ওই
কাদা মাখা কাফন পরা লাশটা ধীরে ধীরে মানে বসার পর আমি ছিলাম একদম লাশটার পায়ের কাছে। তো সে একটা হাত বুকের উপর রাখছে, আরেকটা হাত দ্বারা সে আমার মানে হাতটা চাপে ধরে একটা টান দেয়। আমি একদম লাশের ওই মুখোমুখি হয়ে যায়, মানে লাশের মুখে আমার মুখ একদম পাশাপাশি হয়ে যায়। পরে লাশটা আমার মানে ওই স্বপ্নের মধ্যে বলতেছে যে অনেক কষ্ট আলামিন, অনেক কষ্ট। তো রাসেল ভাই এটা দেখার সাথে সাথে আমি অত্যধিক ভয় পাই, আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি যেটা দেখলাম, আসলে আমার সাথে অনেক ভৌতিক ব্যাপার হয়েছে, কিন্তু আমি ওই দিনের মতো কোনোদিন এত ভয় পাই নাই। তো লাইট তো জ্বালানি ছিল, লাইটের আলোতে আমি দেখলাম যে একটা মানে অচেনা বৃদ্ধা মহিলা এতটাই মানে স্বাস্থ্যহীন ছিল যে শরীরে শুধু মানে ওই হাড় আর চামড়া ছাড়া কিছুই ছিল না। আর একটা কাপড় পরা ছিল, তো কাপড়ের একটা আঁচল তার ওই এক কাঁধে ছিল আর একটা কাঁধ ফাঁকা ছিল। তো বৃদ্ধাটা যেটা করলো, আমার একদম মানে বিছানার সাইডেই সে মেঝেতে হাঁটু গেড়ে বসে মশারির নিচ দিয়ে সে আমার দিকে হাত দুটো বাড়িয়ে দেয়। এমন ভাবে তাকাই। আপনি এটা স্বপ্নে দেখছেন না সত্যি? না, এটা বাস্তব, মানে আপনি চোখের সামনে দেখছেন? চোখের সামনে দেখছি, এবং মানে স্বপ্নটা মানে ভাঙার পর এটা দেখতেছি আর কি আমি। আচ্ছা, স্বপ্ন দেখেছেন আর একটা লাশকে, এবং এখন দেখেন একটা বৃদ্ধা মহিলাকে যে আপনাদেরকে হাত বাড়িয়ে দিচ্ছে। ওকে, মানে এমন ভাবে তাকাচ্ছে মানে সে আমাকে ধরবে এমন একটা ব্যাপার। এটা দেখার সাথে সাথে আমি মানে খুবই ভয় পাই, আমার পুরো শরীরে একটা ঝাঁকি দিয়ে ওঠে। আর আমি তখন আর সহ্য করতে পারছিলাম না, আমি একটা জোরে চিৎকার দেই। কিন্তু আনফরচুনেটলি ওই চিৎকারটা আর কি আমার মা শুনতে পাই নাই, কারণ মা দুইটা মানে পরে ওনার রুম ছিল। তো মানে আমি চিৎকার দেওয়ার পরে আমি আর ওই বৃদ্ধাটাকে দেখতে পাই নাই। পরে আমি ওইখানে আর এক সেকেন্ড স্থির থাকতে পারতেছিলাম না, আমি তাড়াতাড়ি আমার মার রুমে চলে যাই। তারপরে মাকে ডাকাডাকি করার পর মা উঠে আমাকে আবার বকা দেয় যে আমি তো আগেই বলছিলাম যে তুই রুমে থাকিস না, তুই আবার থাকতে গেলি কেন। যাই হোক, তারপরে মা বলতেছে যে ঠিক আছে আমার পাশের রুমে শো। তা আমি বললাম যে মা, আমার আজকের রাত অন্তপক্ষে আমি একা একদমই থাকতে পারবো না। তারপরে মা বললো যে ঠিক আছে, তাহলে একজন ফ্লোরে থাকি আর একজন মানে খাটে থাকি। রাসেল ভাই, মানে আমি যে খাটে মানে আমি যে ফ্লোরে থাকবো, খাটের আমাদের এটা বক্স খাট ছিল না, তো খাটের নিচটাও আমার কাছে মানে অন্ধকার ভয়ানক মনে হচ্ছিল। তো বাধ্য হয়ে মা ফ্লোরে শোয় আর আমি খাটে শুই। এরপর থেকে আমি কখনোই আর ওই রুমে একা থাকি নাই, এখনো থাকি না। যদি বাসায় যাই তাহলে ওই মার পাশের রুমে থাকি, আর বেশি ভয় লাগলে আমার ওই পাশে বড় মামার বাড়িতে গিয়ে আমার মামাতো ভাই নিলয়, ওর সঙ্গেই ঘুমাই। তো এটা ছিল আমার ঘটনা। তবে আমি যে বললাম যে জিনরা আর কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমাদেরকে শান্তি থাকতে দিবে না, আমরা পরে শুনবো, অসুবিধা নেই। কিন্তু বাট সেই জিনিসটা তারা মানে সেইটা তো ভঙ্গ করেছিল, তাই না? নাকি ভঙ্গ করেনি? এখনো পর্যন্ত আপনাদেরকে এখনো আমার মার এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় না? এখনো আমাদের মার সঙ্গে আমার সঙ্গে প্রায় সময় এই ঘটনাগুলো ঘটে আর কি। আচ্ছা, ওই বাসাতেই ঘটে? শুধু ওই বাসাতেই ঘটে। আচ্ছা, এবং কেন ঘটে এটা? কেন ঘটে মানে আমার দাদা কবিরাজ ছিল, তো কবিরাজ থাকাতে উনি না, কিন্তু ঘটনাগুলো ঘটে কেন? ওরা তো চুক্তি করেছিল যে এটা কোনোদিন করবে না। ওরা আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, এটা বলেছিল। এটা আচ্ছা, এই জন্য হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং সেই কারণেই এখনো পর্যন্ত সেই ঝামেলাটা বয়ে যাচ্ছেন আপনার। এবং এখান থেকে কোনো মুক্তির কোনো উপায় নাই নাকি? আমরা অনেক কবিরাজ দেখাইছিলাম, এবং এমনকি আমাদের রংপুরে একটা বাসা ছিল, মানে দাদা যে বাড়িতে থাকতো আর কি, ওই বাসায় আমরা থাকতাম। ওই বাসাটা আসলে এই কারণগুলোর কারণে, এই বিভিন্ন সমস্যার কারণে আমরা একদম অল্প দামে সেই রংপুরে মানে জি তারপর আমরা গাইবান্ধায় চলে আসি। তারপরও এই জিনিসগুলো আর কি এখনো পর্যন্ত আপনাদের পেছন ছাড়েনি, এখনো পর্যন্ত আপনাদেরকে এরকম ডিস্টার্ব করছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের এখানে আরো কিছু মেসেজ চলে এসছে। রাসেল ভাই, হাউ আর ইউ? আই এম প্রিয়াঙ্কা, লিসনিং ভূত এফএম ফ্রম অ্যালিংটন, টেক্সাস, ইউএসএ। থ্যাংকস ফর বিং উইথ আস প্রিয়াঙ্কা, এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং রেগুলার আপনাকে পাবো। ওয়াসিম আকরাম আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন যে খুবই ভালো লাগছে, এবং ইন্ডিয়ার কলকাতা থেকে তিনি শুনছেন। তানজিনা তৃষা আমাদের সাথে রয়েছেন, আই এম ফ্রম কানাডা, এবং তিনি লিখেছেন যে কানাডা থেকে তিনি লিখেছেন লিসনিং উইথ ফ্রেন্ডস, উই লাভ ভূত এফএম, মিস ইউ বাংলাদেশ। অ্যান্ড আমরাও আপনাকে মানে মিস করছি না, এই কারণে মিস করছি না যে
আপনি যেখানে থাকেন না কেন তৃষা, আপনি আমাদের সাথে আছেন, আমাদের নেটওয়ার্কের মধ্যে রয়েছেন। ফুর্তি অ্যাপ অন করলেই আপনি আমাদের সঙ্গে চলে আসবেন। সুতরাং পৃথিবীর যেখানেই থাকুন না কেন, একটা হয়তো মানে কি বলবো, শুধুমাত্র একটা ডিস্টেন্স হয়তো আছে, কিন্তু সেইভাবে চিন্তা করতে গেলে আমরা শুধু সবাই একসাথেই বসে শুনছি ভূত এফএম, রাইট? সো একটা মানে সেটা মানে ভার্চুয়াল ওয়ার্ল্ড যদি চিন্তা করি তাহলে সবাই আমরা একটা জায়গায়। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। ইন্ডিয়ার মাদ্রাজে এসছেন